আসসালামু আলাইকুম প্রিয় এক্সিসবাসী, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে, এবং আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি সেশনে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে এক্সিস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সেলেন্সের ধারাবাহিকতায় এখন পর্যন্ত 17 ভিডিও করেছে, যার মধ্যে রয়েছে একাডেমিক, ক্যারিয়ার, ক্লিনিক্যাল সহ আরো অনেক কিছু। তারই ধারাবাহিকতায় আজকে আমি উপস্থিত হলাম আরো একটি নতুন ক্লিনিক্যাল সেশন নিয়ে, যেখানে আজকে আলোচ্য বিষয় হচ্ছে হাউ টু অ্যাপ্রোচ এ পেশেন্ট উইথ ডায়াবেটিস মেলাইটাস। আমি হোস্ট হিসেবে আছি জানাতুল ফেরদৌস কল্পনা, ফিফথ ইয়ার শাহাবুদ্দিন মেডিকেল কলেজ। সাথে আছেন খুবই জনপ্রিয়, খুবই সুনামধন্য একজন, খুবই সুপরিচিত একটি মুখ। আমরা সবাই চিনি ম্যামকে, ম্যাম আমাদের খুবই প্রিয়, ডক্টর তাজিন আফরোজ শাহ ম্যাম। ম্যাম কর্মরত আছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজে অ্যাজ অ্যাসোসিয়েট প্রফেসর ইন মেডিসিন। ম্যাম থেকে জানবো অনেক কিছু আমরা এই টপিক নিয়ে, এবং অনেক মিসকনসেপশন এবং অনেক কিছু ক্লিয়ার করব। ডায়াবেটিস সম্বন্ধে জানি না এরকম কিন্তু খুব কম মানুষ আছে, ইভেন এটা বললে ভুল হবে, ডায়াবেটিস কারো বাসায় নেই এরকম বাসা বের করা খুবই কষ্টকর হয়ে যাবে। প্রত্যেকেরই আমরা এই পেশেন্ট দেখেছি, কিন্তু এটার ম্যানেজমেন্ট সম্বন্ধে আমাদের অনেকেরই মিসকনসেপশন থাকে, সেগুলো দূর করার জন্য আজকের এই বিশেষ আয়োজন। চলুন আমি আর কথা না বাড়িয়ে ম্যামের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। ম্যাম ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়ে এরকম শেখার জন্য একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদেরকে অনেক কিছু শিখাচ্ছেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ ম্যাম। তোমাদেরকেও ধন্যবাদ এই সুযোগ করে দেওয়ার জন্য। ডায়াবেটিস একটা খুব ইম্পর্টেন্ট টপিক। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নোত্তর যত ইজিলি দেওয়া যায়, যত সহজে দেওয়া যায়। এবং তুমি যেটা বললে যে এমন কোনো বাড়িঘর বা ফ্যামিলি হয়তো নেই যে এখানে ডায়াবেটিসের রোগী নেই। হ্যাঁ, তো এটা খুব গ্রোয়িং একটা ডিজিজ, এটা নন কমিউনিকেবল বলবো। এখন খুব ইনফেকশাস প্যান্ডেমিক, কোভিড, ডায়াবেটিসও কিন্তু একটা প্যান্ডেমিক, নন কমিউনিকেবল প্যান্ডেমিক। সো এটা সম্বন্ধে সবার একটু অল্প বিস্তর জ্ঞান থাকাটা খুবই প্রয়োজনীয়। তো আশা করছি ক্লাস থেকে ছাত্রছাত্রীরা উপকৃত হবে। জি ম্যাম, ইনশাআল্লাহ ম্যাম। ম্যাম তাহলে আপনার অনুমতি নিয়ে আমরা আজকের টপিকটি শুরু করা যাক। ম্যাম জি, আমাদের আজকের টপিকটি যেহেতু ডায়াবেটিস মেলাইটাস, আমি চাইবো যে আপনি আমাদেরকে যদি ডায়াবেটিস মেলাইটাস বলতে ইউজুয়ালি আমরা কি বুঝি, বেসিক থেকে যদি একটু বলতেন যে ইন শর্ট আমরা কি বুঝি ডায়াবেটিস মেলাইটাস বলতে। হ্যাঁ, ডায়াবেটিস মেলাইটাস তো হচ্ছে আসলে একটা এন্ডোক্রাইন ডিজিজ, একটা ভেরি কমন এন্ডোক্রাইন ডিজিজ। এবং এইটা হচ্ছে ইট ইজ আ ক্লিনিক্যাল কন্ডিশন। আমরা যদি ডেফিনেশনে যাই, এমনি আক্ষরিক অর্থে ডায়াবেটিস মেলাইটাস কথাটার মানে হচ্ছে, মেলাইটাস মানে হচ্ছে সুইট লাইক হানি। তো হিস্টোরিক্যালি দেখা গেছে যে রোমান সময়ে দেখা গিয়েছিল যে কিছু কিছু পেশেন্টে তারা খেয়াল করে যে কিছু কিছু মানুষ যারা শুকিয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে বিভিন্ন রকম কমপ্লিকেশনস নিয়ে, তাদের ইউরিনটাতে দেখা গেল যে পিঁপড়া এসে জমা হয়। এবং তারপর দেখা গেল যে ইউরিনটা হচ্ছে টেস্ট সুইট ডিউ টু দ্য প্রেজেন্স অফ সুগার। ওরা তো তখন এটা হয়তো রোমান আমলে বুঝে নাই যেটা সুগারের জন্য, বাট মেলিটাস কথাটার মানে হচ্ছে লাইক হানি। ঠিক আছে, এই জন্যই কথাটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এটা অনেক আগে থেকে, প্রাচীন সময় থেকে যেটা দেখা গেল যে একটা ডিজিজ যেখানে তারা বুঝলো, ইউরিন তো রুটিনলি টেস্ট করা তো কারো ইয়ে না, বাট তারা দেখলো যে এখানে অনেক পিঁপড়া আসছে এইসব পেশেন্টদের ইউরিনে। সো তারা মনে করলো যে কোনো কিছু মিষ্টি জাতীয় কিছু আছে, এবং আলটিমেটলি দেখা গেল যে তাই, ইট ওয়াজ সুইট টেস্টিং। তো এটাকে তারা নাম দিল মেলিটাস, মানে লাইক হানি। আর আমরা যদি ডেফিনেশনে আসি, তাহলে ডায়াবেটিস মেলাইটাস ইজ আ ক্লিনিক্যাল কন্ডিশন characterized by persistent hyperglycemia. প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। persistent hyperglycemia with or without glycosuria caused by the absolute or relative deficiency of insulin. তাহলে পারসিস্টেন্ট হাইপোগ্লাইসেমিয়া কেন? অনেক সময় দেখা যায় যে কোনো কন্ডিশনে ধরো পেশেন্ট স্টেরয়েড পাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ট্রানজিয়েন্টলি দেয়ার মে বি আ রাইজ ইন ব্লাড সুগার, অথবা একটা ডেক্সট্রোজ কন্টেনিং ফ্লুইড পাচ্ছে,
অথবা একটা খুব পার্টিকুলারলি স্ট্রেসফুল সিচুয়েশন, একটা অ্যাকিউট এমআই বা একটা খুব সিভিয়ার ইনফেকশন হলো, তখন কিন্তু সাময়িক ডিউ টু কর্টিসল এক্সেস, বিকজ কর্টিসল ইজ আওয়ার স্ট্রেস হরমোন, সো এইসব কারণে দেখা যায় যে সাময়িকভাবে সুগারটা বেড়ে যায়, পরে আবার এটা কন্ট্রোলে চলে আসে। সেই জন্য দ্য ওয়ার্ড পারসিস্টেন্ট হাইপারগ্লাইসেমিয়া। তার সেই স্ট্রেসফুল সিচুয়েশন কেটে যাওয়ার পরও যদি থাকে, আর গ্লাইকোজিউরিয়া যে থাকবেই, নট নেসেসারি উইথ অর উইদাউট গ্লাইকোজিউরিয়া, caused by the absolute or relative deficiency of insulin. Absolute deficiency মানে যেখানে একদমই কোনো ইনসুলিন প্রডিউসই হচ্ছে না, আর রিলেটিভ ডেফিসিয়েন্সি মানে যেখানে ইনসুলিন তৈরি হচ্ছে কিন্তু যে কোনো একটা কারণে বডি সেলস গুলো এই ইনসুলিনটাকে ইউটিলাইজ করতে পারছে না, এবং এই যে ইউটিলাইজেশন হচ্ছে না এটাকে বলা হচ্ছে পেরিফেরাল টিস্যু রেজিস্ট্যান্স টু দি অ্যাকশন অফ ইনসুলিন। ঠিক আছে? ইয়েস ম্যাম। ম্যাম এই ক্ষেত্রে কারণ কি হতে পারে, আমরা ডায়াবেটিস ইউজুয়ালি কেন হচ্ছে যদি বলতেন? সরি আমি কোশ্চেন মিস করেছি, কি বলে? ম্যাম এই ক্ষেত্রে বললাম যে ডায়াবেটিসটা কেন হচ্ছে, কারণ কেন হচ্ছে। জি ম্যাম। হ্যাঁ, কারণ বা প্যাথোজেনেসিস বেসিক্যালি যেটা কনভেনশনালি যেটাকে ডায়াবেটিস বলে থাকি। হ্যাঁ, ডায়াবেটিসের আমরা আস্তে আস্তে জানবো যে আরো কিছু টাইপস আছে। তো কনভেনশনাল ডায়াবেটিস যেটা হচ্ছে, ইট ইজ ডিউ টু, আমি যেটা একটু আগে বললাম যে ডিউ টু দি অ্যাবসলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা মোর কমন হচ্ছে যেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, যেটাকে আগে বলা হতো নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস বা NIDDM, আগে এটা বলা হতো। এখন এটা নতুন নমেনক্লেচার হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। এখানে এটা দেখা গেছে যে ইট ইজ আ পলিজেনিক ডিসঅর্ডার এবং মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার। এখানে জেনেটিক প্রিডিসপোজিশন থাকতে হবে, কিছু এনভায়রনমেন্টাল ট্রিগার্স থাকতে হবে, এবং এই এনভায়রনমেন্টাল ট্রিগার্স গুলো যেই সব পার্সন গুলো জেনেটিক্যালি সাসেপ্টেবল তাদের ক্ষেত্রে দেখা যাবে যে হেপাটোজেনেসিসটা যেটা হচ্ছে টাইপ 1 এ একরকম, টাইপ 2 তে একরকম। তো টাইপ 1 এ কি হচ্ছে, নর্মাল আইলেটস, ঠিক আছে, আমার এখন নর্মাল আইলেট কিন্তু আমার জেনেটিক সাসেপ্টেবিলিটি আছে। এখন বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল ট্রিগার্স এগুলো কি হতে পারে, যেমন তোমার মাউস ভাইরাস, কক্সেকি ভাইরাস, তারপরে মিল্কে একটা প্রোটিন থাকে, হ্যাঁ, বোভাইন স্পেসিফিক অ্যান্টিজেন BSA, এইটা একটা আছে। তারপরে হচ্ছে কফি এবং কিছু নাইট্রোঅ্যামাইন কন্টেইনিং ফুড, এগুলো দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টাল ট্রিগার হিসাবে কাজ করছে to cause type 1 diabetes those who are medically stable, এবং absolute deficiency of insulin। একটা মিনিট, হ্যাঁ, আপনাদের জন্য দুইটা, এখন না বোঝার কি আছে, ওর বলেই তো দিলাম দুইটা নরমাল বালিশ আনবে। হ্যাঁ, ওকে তো বলেই দিলাম নরমাল বালিশ, সরি। আর টাইপ 2 তে যেটা দেখা গেছে যে এইখানে কিছু এনভায়রনমেন্টাল যেগুলো আছে সেটা হচ্ছে যে ওভার ইটিং, যারা খুব ফ্রিকুয়েন্টলি খায় এবং তার সাথে যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করে এবং হচ্ছে যে যাদের ওয়েট গেইন ওবেসিটি আছে, so these are some environmental factors which predispose to type 1 and type 2 diabetes. Type 1 diabetes এর ক্ষেত্রে susceptibility এবং some viruses, some food items, these cause insulitis মানে inflammation of the islets এবং ultimately total beta cell destruction। কিন্তু আর উল্টা দিকে যেটা হচ্ছে যে in case of type 2 obesity and sedentary lifestyle, these cause resistance, insulin resistance, ultimately leading to type 2 diabetes. Obesity is a major factor. জি ম্যাম। ম্যাম এই ক্ষেত্রে কি অন্য কোনো ডিজিজের কারণে হতে পারে কিনা, এটা যদি একটু ডেসক্রাইব করতেন যে অন্য কজ। হ্যাঁ, আরো যেটা আমি বললাম যে আমাদের কিছু টাইপস আছে,
যেমন টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস এবং আদার্স। হ্যাঁ, আদার্স যেমন আমরা সেকেন্ডারি ডায়াবেটিস বলে কথা আছে একটা, সেটার মধ্যে শুধু কিছু ডিজিজ না, কিছু ড্রাগসও আছে, যেমন ধরো স্টেরয়েডস, thiazide diuretics, phenytoin, হ্যাঁ, these are commonly used drugs. স্টেরয়েডস কিছু কিছু কন্ডিশন আছে, যেমন পোস্ট যারা ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট বা কিছু রিউমাটোলজিক্যাল ডিসঅর্ডারস আছে, যে ক্রনিক এবং লং টার্ম খেতে হয় আর কি, মানে স্টেরয়েড নিতে হয়। সো এই পেশেন্টস আর সাসেপ্টেবল টু ডেভেলপ ডায়াবেটিস। এটা ছাড়াও তোমার হচ্ছে যে ফেনিটয়েন, দ্যাট ইজ অ্যান অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ। তারপরে অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে আমরা থায়াজাইড ডায়াবেটিক্স ইউজ করে থাকি। সো দিস ড্রাগস প্রিডিসপোজ। এবং এইটা ছাড়া যে কিছু কিছু ডিজিজ, যেমন কিছু ডিজিজ অফ দি প্যানক্রিয়াস ইটসেলফ, যেমন ধরো প্যানক্রিয়াটাইটিস অথবা প্যানক্রিয়াটিক কার্সিনোমা, অথবা কোনো কারণে যদি ধরো প্যানক্রিয়াটিক ক্যালকুলাস আছে বা প্যানক্রিয়াটিক টিউমার আছে, প্যানক্রিয়াটেক্টমি করা হলো, দিস মে কজ। এবং অন্যান্য কিছু ডিজিজ আছে, যেমন আদার এন্ডোক্রাইন ডিজিজেস লাইক কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি, হেমোক্রোমাটোসিস, গ্লুকাগোনোমা, দিস অলসো মে কজ তোমার ডায়াবেটিস। এবং এই ক্ষেত্রে এগুলাকে বলা হয় সেকেন্ডারি ডায়াবেটিস। আমরা কনভেনশনালি যেগুলো দেখি সেগুলো হচ্ছে প্রাইমারি ডায়াবেটিস। সেটার মধ্যে দুইটা, একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 হচ্ছে ম্যাক্সিমাম 90% অফ টাইপ 1 ডায়াবেটিস ইজ ইমিউন মিডিয়েটেড and 5 to 10% is idiopathic। ঠিক আছে? আর এখন যেগুলো বললাম সেকেন্ডারি ডায়াবেটিস, it may be due to drugs, it may be due to some endocrine diseases, or it may be due to some other conditions of the pancreas itself। এগুলা গেল কমন কজ। আরো কিছু রেয়ার কজ আছে, ওগুলো এখন আর আমি বলতে চাচ্ছি না। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি কি প্রেজেন্টেশন নিয়ে আসে ম্যাম ডায়াবেটিস এর পেশেন্ট গুলো, বা ইউজুয়ালি কি কখন আমরা ডায়াগনোসিস করে, যদি বলতেন। সেকেন্ড পার্টটা মিস করলাম। জি ম্যাম, আমরা হচ্ছে কি কি প্রেজেন্টেশন নিয়ে আসে এবং কিভাবে ডায়াগনোসিস করে আমরা ডায়াবেটিস এর পেশেন্টকে। আচ্ছা, প্রেজেন্টেশন তো দুইটার একটু দুই রকম হয়। আমাদের কনভেনশনাল বা ক্লাসিক্যাল যেটা, সেটা তো হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। সাধারণত একটা টাইপ 2 ডায়াবেটিস এর পেশেন্ট কিরকম ভাবে প্রেজেন্ট করতে পারে এটা বলে পরে আমি টাইপ 1 টাইপ 2 ডিফারেন্সটা বলবো। টাইপ 2 তে প্রেজেন্ট করতে পারে আইদার ইট মে বি অ্যান ইনসিডেন্টাল ডিটেকশন। ডায়াবেটিসের আরেকটা নাম কিন্তু হচ্ছে সাইলেন্ট কিলার, নিঃশব্দ ঘাতক। ঠিক আছে? So it may remain undetected and asymptomatic for many years. আমার শরীরে ডায়াবেটিস বাসা বেঁধেছে কিন্তু আমি এখনো টের পাই নাই। This is in case of type 2 diabetes because the symptoms are very vague। ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে, এইটা আমার কোনো সিমটম করছে না, কিন্তু ভিতরে ভিতরে দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে আমার লিভার, আমার হার্ট, আমার কিডনি, আমার ব্রেইন, আমার রেটিনা, আমার ব্লাড ভেসেলস সবকিছুর উপরে একটা নেগেটিভ ইফেক্ট ফেলছে। সো দিস ইজ কল্ড দি সাইলেন্ট কিলার। সো ইন মেজরিটি অফ দ্য কেসেস টাইপ 2 ডায়াবেটিস presents with asymptomatic or incidental detection, or it may present with the classical features of diabetes। তাহলে classical features of diabetes গুলো কি? polyuria, polyphagia এবং weight loss এবং polydipsia। polyuria মানে frequent urination, polyphagia মানে frequent hunger, ক্ষুধা বেড়ে যাবে, polydipsia মানে frequent thirst, মুখ শুকায় যায়, পিপাসা লাগে, আর একটা হচ্ছে weakness এবং weight loss। These are the classical features। অথবা it may present with some atypical features, যেমন delayed wound healing, তার পায়ে কোথাও কেটে গেছে বা হাতে কেটে গেছে, এটা শুকাচ্ছে না। বা ফিমেল পেশেন্টের ক্ষেত্রে ভালভোভ্যাজিনাইটিস, ঠিক আছে, পেলভিক ইচিং যেটাকে বলে। আর একটা হতে পারে তোমার সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন, এটা হচ্ছে একটু অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন। অথবা ইট মে প্রেজেন্ট অ্যাজ সাম অ্যাকিউট অর ক্রনিক কমপ্লিকেশনস, সেগুলাতে আমরা একটু পরে আসবো। whereas টাইপ 1 এর ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়, it may present either with the classical features or it may present with the acute complications। টাইপ 1 এ কি হচ্ছে,
অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি, এবং সেই জন্য এটা খুব তাড়াতাড়ি প্রেজেন্ট করে। হ্যাঁ, বিকজ এখানে যদি আমার যেটা টাইপ 2, আমার তো কিছু ইনসুলিন রয়ে যাচ্ছে এবং সেই ইনসুলিন কিছুটা হলেও কাজ করছে, whereas টাইপ 1 এ ইনসুলিন একদমই থাকছে না, যে জন্য এটা খুব তাড়াতাড়ি ধরা পড়ছে। ঠিক আছে, তাহলে আমরা একটু যদি টাইপ 1 আর টাইপ 2 সম্বন্ধে ডিফারেন্স গুলো একটু এই ফাঁকে বলি। সাধারণত টিপিক্যাল পেশেন্ট অফ টাইপ 1 ডায়াবেটিস ইজ a young patient, usually less than 30 or 40 years, whereas type 2 diabetes is usually a disease of the middle aged. যত বয়স বাড়বে এটার ইনসিডেন্স তত বাড়বে 50 এর উপরে। টাইপ 1 এ খুব তাড়াতাড়ি আসবে, তার সিমটমস গুলো কয়েক সপ্তাহ দেখা যাবে। তার যদি হিস্ট্রি নেই যে আপনার কবে থেকে এরকম লাগছে, সে বলবে যে হয়তো 2 মাস থেকে বা 3 মাস থেকে। কিন্তু টাইপ 2 তে দেখা যায় সিমটম গুলো মান্থস টু ইয়ার্স থাকে। টাইপ 1 এ বিকজ ইনসুলিন ইজ অ্যান অ্যানাবলিক হরমোন, এখানে ইনসুলিন থাকছে না, সেই জন্য ইট কজেস ক্যাটাবলিজম, বডি ওয়েস্টিং, ক্যাকেকটিক থাকবে। whereas type 2 patients are usually obese, কারণ আমি বললাম যে obesity is one of the contributory factors to insulin resistance এবং ultimately development of diabetes. Ketonuria may be present in type 1 but it is not found in type 2. তার মানে কি, যে তার ইউরিনে কিটোন বডি সাধারণত টাইপ 2 ডায়াবেটিসে পাওয়া যায় না। একটা টাইপ 1 ডায়াবেটিসের পেশেন্ট যদি আমরা শীঘ্রই ইনসুলিন না দেই, হি অর শি মে ডাই। কিন্তু টাইপ 2 তে সঙ্গে সঙ্গে মারা যাবে না। আরেকটা ফ্যাক্টর আমি বলেছিলাম যে টাইপ 1 এর কজ হচ্ছে মেইনলি 80% ক্ষেত্রে অটো ইমিউন, সেই জন্য এদের তুমি যদি অ্যান্টিবডি টেস্ট করো দেখা যাবে 80 to 90% ক্ষেত্রে অটো অ্যান্টিবডিজ এগেইনস্ট দি আইলেট সেলস, দিজ আর পজিটিভ। ঠিক আছে, এবং এটা যেহেতু শর্ট প্রেজেন্টেশন, ইউজুয়ালি দি লং টার্ম কমপ্লিকেশনস আর নট প্রেজেন্ট অ্যাট ডায়াগনোসিস। হ্যাঁ, পরে হতে পারে লং টার্ম কমপ্লিকেশনস, মানে নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, দেখা যায় এগুলো ডেভেলপ করার আগেই সে চলে আসে, বাট পরবর্তীতে হতে পারে। কিন্তু একটা টাইপ 2 পেশেন্টের যখন আমরা ডায়াগনোসিস করি তখন অলরেডি দেখা যায় যে তার কিছু ক্রনিক কমপ্লিকেশনস ইউজুয়ালি 25% ক্ষেত্রেই দেখা যায় যে থাকে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, দিস ইজ নট কমন ইন টাইপ 1 বাট কমন ইন টাইপ 2। আবার কনভার্সলি, যেহেতু একটা অটো ইমিউন ডিজিজ মনে করা হচ্ছে টাইপ 1 কে, অটো ইমিউন ডিজিজ দেখা যায় যে একটার সঙ্গে আরেকটা থাকে, দেখা যায় যে তার হয়তো সাথে অন্য কোনো, যেমন থাইরয়েড বা পার্নিশিয়াস অ্যানিমিয়া, টাইপ 1 ডায়াবেটিসের অন্য কোনো অ্যাসোসিয়েটেড কো এক্সিস্টিং অটো ইমিউন ডিজিজ থাকতে পারে, যেটা ম্যাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি ম্যাম, এখন ঠিক আছে।
ম্যাম আপনার সাউন্ড আসছে না। না, হ্যালো, ঠিক আছে শোনা ম্যাম। যাচ্ছে? জি ম্যাম এখন ঠিক আছে। হ্যাঁ, আমার ওই ইন্টারনেট কানেকশনটা হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন অবশ্যই যে মোবাইলের মাধ্যমে এমনি দেখা যাচ্ছে তো না? জি ম্যাম। ম্যাম দেখা স্ক্রিনটা যাচ্ছে যদি এবং একটু, শোনা যাচ্ছে? জি ম্যাম সব ঠিক আছে, স্ক্রিনটা যদি একটু উপরে উঠানো যায় তাহলে একটু বেটার হয়, লাইক ফোনটা যদি কিছুর মোবাইলটা উপরে রাখতেন। সামনে রাখছি তো কিছু করতে পারতেছি বলে। এটা তো মোবাইল দিয়ে এখন করতেছি, এর আগে তো ল্যাপটপ দিয়ে করতেছিলাম। জি ম্যাম, ফোনটা যদি কোনো বই বা কিছুর উপর রাখা যায় তাহলে একটু বেটার হয় ম্যাম। এখন হবে না? হচ্ছে না? জি ম্যাম এখন ঠিক আছে ম্যাম। শিওর? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সরি, কোথায়, হ্যাঁ ওইটাই আর কি। তো ওই পয়েন্টটা তো শেষ হয়ে গেল, টাইপ 1। আর তোমার কোয়েশ্চেনের একটা পার্ট ছিল যে হাউ টু ডায়াগনোজ ডায়াবেটিস। জি ম্যাম। এখন পর্যন্ত যা বলা হলো কোনো কোয়েশ্চেন আছে কি, নাকি আরেকটু পরে কোয়েশ্চেন অ্যান্সার গুলো করবো? ম্যাম আরেকটু পরে যায়, আপনি বলেন। হ্যাঁ, তাহলে তোমার কোয়েশ্চেনটা ছিল যে হাউ ক্যান বি ডায়াগনোজ ডায়াবেটিস, তাই না? তাহলে এইটা একটু মনোযোগ দিয়ে শুনবা। যেই পেশেন্টের ক্লাসিক্যাল ফিচার্স গুলো আছে, ক্লাসিক্যাল ফিচার বলতে আরেকবার বলি, পলিইউরিয়া, পলিডিপসিয়া, ওয়েট লস, হ্যাঁ, প্লাস মাইনাস পলিফেজিয়া। এই পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা র্যান্ডম ব্লাড সুগার 11.1 মিলিমোল পার লিটার অর মোর পাই, দিস ক্যান বি ডায়াগনোজড অ্যাজ ডায়াবেটিস। এইটা গেল একটা। আরেকটা হচ্ছে যে ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এইটা করে আমরা ডায়াগনোসিস করতে পারি। আর আরেকটা ওয়ে হচ্ছে HbA1c, গ্লাইকেটেড হিমোগ্লোবিন দিয়ে। ঠিক আছে? তাহলে আমরা যদি ওজিটিটি করি, এইটার মেথডটা কি, যে ওভারনাইট ফাস্টিং অফ অ্যাটলিস্ট 8 আওয়ার্স, এবং পেশেন্টটা থাকবে এট রেস্ট ফর অ্যাটলিস্ট 30 মিনিটস উইথাউট এনি স্মোকিং। তার ফাস্টিং অবস্থায় একটা ব্লাড স্যাম্পল নিব এবং তাকে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ায়, পানির সঙ্গে মিশিয়ে 100 ml পানিতে 75 গ্রাম গ্লুকোজ মিশিয়ে সেই পানিটা খাওয়াবো। তার 2 ঘন্টা পরে আবার তার ব্লাড সুগারটা টেস্ট করব। এই টেস্টটাকে বলা হয় ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট বা ওজিটিটি। এইটা দিয়ে আমরা শুধুমাত্র ডায়াবেটিস না, আরেকটা কন্ডিশন আছে যেটাকে বলা হয় প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস কে বলা হয় অ্যান্টিসিডেন্ট টু ডায়াবেটিস। হ্যালো, জি ম্যাম। আসো না তোমরা? অ্যান্টিসিডেন্ট মানে যাদের প্রি ডায়াবেটিস আছে তাদের তাদেরকেও ডায়াগনোজ করাটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? বিকজ এদেরকে এখন থেকেই একটা ডায়াবেটিক রোগীর যে লাইফস্টাইল মডিফিকেশন গুলো আমরা সাজেস্ট করি, এদেরকে এখন থেকে, তার এখনো ফুল ব্লোন ডায়াবেটিস হয় নাই, কিন্তু তাকে এখন থেকেই ট্রিটমেন্ট এবং লাইফস্টাইল মডিফিকেশন দিতে হবে, না হলে পরবর্তীতে হি অর শি উইল ডেভেলপ ফুল ব্লোন ডায়াবেটিস। আরেকটা জিনিস দেখা গেছে যে যাদের প্রি ডায়াবেটিস থাকে, দিস পেশেন্টস আর এট মোর রিস্ক অফ ডেভেলপিং দ্য ফিউচার ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস। সেই জন্য এই রোগীগুলোকেও আইডেন্টিফাই করাটা জরুরি। তাহলে আমরা ওজিটিটির যে দুইটা অংশ ছিল, একটা ছিল ফাস্টিং আর একটা ছিল 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ লোড। তাহলে আমরা কখন ডায়াবেটিস বলবো? ডায়াবেটিস বলতে গেলে আমাদের ফাস্টিংটা যদি 7 অথবা 7-এর বেশি হয় মিলিমোল পার লিটার, অথবা 2 আওয়ার্স আফটারটা যদি 11.1 অর মোর হয়, যে কোনো একটা হলেও কিন্তু বলা যাবে ডায়াবেটিস। ঠিক আছে? দুটাই যে হতে হবে নট নেসেসারি। যদি ফাস্টিং বেশি থাকে বা 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ বেশি থাকে, কত বেশি? ফাস্টিং 7 অথবা 7-এর বেশি, আর 2 আওয়ার্স আফটার 11.1 অথবা তার বেশি, তাহলে দিস ইজ ডায়াবেটিস। আর যদি তোমার থাকে যে 6.1 থেকে 6.9 ফাস্টিংটা, তাহলে এটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আর যদি পোস্ট গ্লুকোজটা থাকে তোমার 7.8 থেকে 11-এর মধ্যে, সেটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। বুঝতে পারছো? তার মানে ফাস্টিংটা যদি বেশি থাকে
সরি, ফাস্টিংটা যদি বেশি থাকে আর 2 আওয়ার্স আফটারটা যদি নর্মাল থাকে তাহলে সেটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আর যদি উল্টাটা হয়, তোমার ফাস্টিংটা কম থাকে কিন্তু পোস্ট প্র্যান্ডিয়ালটা বেশি থাকে, পোস্ট গ্লুকোজটা, সেটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বা আইজিটি। ঠিক আছে, তাহলে কাট অফ পয়েন্টটা কি? ফাস্টিংটা যদি 6.1 থেকে 6.9 থাকে এটা হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ বা আইএফজি। যদি 7-এর বেশি থাকে তাহলে ডায়াবেটিস। আর 2 আওয়ার্স আফটার গ্লুকোজ যদি 7.8 থেকে 11 পর্যন্ত হয় ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, 11.1 অথবা এর বেশি হয় তাহলে এটা ডায়াবেটিস। কনফিউজিং নাকি? নো ম্যাম, ঠিক আছে ম্যাম। ম্যাম এই ক্ষেত্রে হচ্ছে আমরা নেক্সট মানে অ্যাপ্রোচ কোনো কি হতে পারে, যে আমরা রুটিন এক্সামিনেশন মানে ইনভেস্টিগেশন যেগুলা করি রুটিনলি কোনগুলা, এরপরে হচ্ছে ফলো আপ, বা পেশেন্ট হচ্ছে অলরেডি ডায়াবেটিক পেশেন্ট বারবার আসলো, বা হচ্ছে ফলো আপের জন্য কোন ইনভেস্টিগেশন গুলা স্পেসিফাই করা, ওটা যদি একটু বলতেন ম্যাম। হ্যাঁ, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মানে আমরা তো টাইপ 2 ডায়াবেটিসটা পেয়ে থাকি, টাইপ 1 তো আছেই টাইপ 1-এর মতো। তো এটা ডায়াবেটিস কিন্তু একটা বইয়ের মতো, যে রুগীটার ডায়াবেটিস হয়েছে সে কিন্তু একটা বইয়ের মতো, হ্যাঁ। এবং এইখানে এটা এমন একটা ডিজিজ যেখানে অ্যাপার্ট ফ্রম দ্য ট্রিটমেন্ট, দ্য ড্রাগ পোর্শন, দি কাউন্সেলিং ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন? কারণ আমি বললাম যে নিঃশব্দ ঘাতক, সাইলেন্ট কিলার, হ্যাঁ। যত দিন যাচ্ছে, টাইপ 2 ডায়াবেটিসের প্রিডিসপোজিং ফ্যাক্টরটা কি বলেছিলাম আমি? ওবেসিটি, ব্যাড ডায়েটারি হ্যাবিটস এবং সেডেন্টারি লাইফস্টাইল। তো যত দিন যাচ্ছে এইগুলো তো আমরা বেশি করছি। আগে যেরকম বাচ্চাদের খেলাধুলার মাঠ ছিল, দৌড়াদৌড়ি করতো, তাই না? এখন হচ্ছে সবকিছু মোবাইল বেসড, টিভি বেসড। এখন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব কম হচ্ছে, মানুষের অ্যাফ্লুয়েন্স বাড়ছে, লাইফস্টাইল আরো ইজি হচ্ছে, এবং ডায়েটারি হ্যাবিটস গুলো যত দিন যাচ্ছে, we are getting more addicted to fast food, তাই না, which are actually not very healthy. সো এইসব কারণে দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের এটা বাড়ছে। এবং আগে এইটা ছিল যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকেও কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজেও এটার রাইজটা হচ্ছে ভেরি মাচ সিগনিফিকেন্ট অ্যান্ড ভেরি মাচ অ্যালার্মিং। তাহলে আমাদেরকে প্রথমেই বোঝাতে হবে যে, এবং আরেকটা কথা কি, আমার এখন সিম্পল একটা পেট ব্যথা হচ্ছে, ধরো একটা গ্যাস্ট্রিকেরই পেইন হচ্ছে, এইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকারক না, কিন্তু ব্যথা যেহেতু আমি সহ্য করতে পারছি না বা এটা আমাকে একটু কষ্ট দিচ্ছে, আমি ডক্টরের কাছে চলে যাচ্ছি। কিন্তু ডায়াবেটিস রোগীরা তো দেখা যায় যে অ্যাসিম্পটোম্যাটিক থাকে, আনকন্ট্রোল হাইপারটেনশনের অনেক রোগীও অ্যাসিম্পটোম্যাটিক থাকে, সেই জন্য তারা মেডিকেল অ্যাটেনশনটা ওইভাবে সিক করে না। সো আমরা যখন একটা পেশেন্টকে অ্যাপ্রোচ করব, তাকে তার ট্রিটমেন্টের কয়েকটা ধাপ আছে এখানে। তাকে কিন্তু কাউন্সিলিং এর জন্য তোমার 2/3 অফ দি অপশনস ইজ অ্যাবাউট দি কাউন্সিলিং এন্ড 1/3 ইজ অ্যাবাউট দ্য ড্রাগস। তাহলে কাউন্সিলিং এ এখানে তাকে কি বলতে হবে? ফার্স্ট থিং দ্যাট it is a treatable disease but it is not a curable disease. আমাদের বেশিরভাগ নন কমিউনিকেবল ডিজিজ গুলোই কিন্তু তাই, দিজ আর নট কিউরেবল। ডায়াবেটিস, ব্লাড প্রেশার, তারপরে হার্ট ডিজিজ, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, এগুলো তো কখনোই পুরোপুরি ভালো হয় না। কিডনি ডিজিজ, কিন্তু আমরা এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে যে ইয়োর সিমটমস হ্যাভ নাথিং টু ডু উইথ ইয়োর ডিজিজ প্রোগ্রেশন। আপনি খুব ভালো আছেন, তারপরও আপনাকে বছরে অন্তত 1 থেকে 2 বার ডক্টরের শরণাপন্ন হতে হবে, এবং এই সময়টা আপনার কিডনি, চোখ, নার্ভস এগুলো অবশ্যই পরীক্ষা করতে হবে। কাউন্সিলিং এর আরেকটা পার্ট হচ্ছে দ্য 3 Ds। ডায়াবেটিসের 3টা D আছে, ডায়েট, ড্রাগ অ্যান্ড ডিসিপ্লিন। আমাদের দেশে দেখা যায় সবাই ড্রাগের প্রতি খুব ডিপেন্ডেন্ট, কেউ ডায়েট বা ডিসিপ্লিন মানতে চায় না। আমারই পরিচিত এমন আছে যে একদিক থেকে ইনসুলিন বাড়িয়ে নিচ্ছে, একদিক থেকে আম খেয়েই যাচ্ছে, বাট দ্যাট ইজ নট দ্য থিং, তাই না? তাহলে ডায়েটারি কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট, ড্রাগস ইজ ইম্পর্টেন্ট, এন্ড ডিসিপ্লিন মানে তাকে যে হাঁটাহাঁটি করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজটা করতে হবে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এইটার সাথে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লার্নিং টু রেকগনাইজ দি কমপ্লিকেশনস, স্পেশালি দি অ্যাকিউট কমপ্লিকেশনস। এবং অ্যাকিউট কমপ্লিকেশনস আমি জানি তুমি নিশ্চয়ই আমাকে পরে জিজ্ঞেস করবে, তো এখন আমি ওটাতে ডিটেলসে যাচ্ছি না।
তো এইটা গেল একটা অংশ রিগার্ডিং দি কাউন্সেলিং, এবং সেকেন্ড পার্টটা হচ্ছে যে রিগার্ডিং দি ড্রাগস। এবং তার আগে তুমি স্পেসিফিক্যালি যে কোয়েশ্চেনটা করেছিলে যে আমরা কি কি জিনিসগুলো দেখতে চাই, সাধারণত ডায়াবেটিসের সঙ্গে কিছু আদার কোমরবিড কন্ডিশনস অ্যাসোসিয়েটেড থাকে, যেমন হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, এনএএফএলডি, সেটা কি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, নেফ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, এই জিনিস, নিউরোপ্যাথি। সো এগুলো আমাদেরকে সার্চ করতে হবে এবং সেইভাবে আমরা এগুলোকে ট্রিট করব। সার্চ করব কিভাবে? রেটিনোপ্যাথির জন্য তাদেরকে একটা রুটিন অ্যানুয়াল বা 2 বছর পর পর একটা ফান্ডোস্কোপি এক্সামিনেশন করতে হবে। আর নেফ্রোপ্যাথি আমরা ইউরিন আরএমই থেকেও দেখতে পারবো, দেয়ার উইল বি ট্রেসেস অফ অ্যালবুমিন। ঠিক আছে। আর বাকিগুলোর জন্য আমরা যেটা করব, তাকে তার র্যান্ডম ব্লাড সুগারটা করব, তার একটা HbA1c বা গ্লাইকেটেড হিমোগ্লোবিনটা করতে হবে, তার সঙ্গে আমরা অবশ্যই একটা ক্রিয়েটিনিন করব, লিপিড প্রোফাইল করব, একটা ইসিজি করব এবং একটা ইউরিন আরএমই করব। দিস আর দি রুটিন বেসলাইন ইনভেস্টিগেশনস। ব্লাড সুগার, HbA1c, ক্রিয়েটিনিন, লিপিড প্রোফাইল, ইসিজি, ইউরিন আরএমই। আর কিছু করো বা না করো, এই জিনিসগুলো মাস্ট করতে হবে। ইসিজি কেন? বিকজ ডায়াবেটিস ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কজেস অফ অটোনমিক নিউরোপ্যাথি, এবং অটোনমিক নিউরোপ্যাথির কারণে অনেক সময় দেখা যায় পেশেন্টের ইসকেমিয়া হলে বা অ্যানজাইনা হলে the patient does not feel pain। সেই জন্য এই পেশেন্ট গুলো অনেকেরই দেখা যায় যে সাইলেন্ট এমআই বা সাইলেন্ট ইসকেমিয়া হয়ে থাকে। ঠিক আছে। সেই জন্য অবশ্যই তাদেরকে রুটিনলি এই ইনভেস্টিগেশনস গুলো করতে হবে। জি ম্যাম। ম্যাম আরেকটা টপিক থাকে যে ডায়াবেটিক ইমার্জেন্সিস, ওটা হচ্ছে কি কি আছে বা ওই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত ম্যাম পেশেন্টের প্রতি? হ্যাঁ, ডায়াবেটিক এমার্জেন্সি মানে ডায়াবেটিসের তো অবভিয়াসলি কিছু কমপ্লিকেশনস আছে, সেগুলো হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশনস এবং ক্রনিক কমপ্লিকেশনস। ক্রনিক মানে যেটা তো জানো দীর্ঘদিন ধরে আছে, আর অ্যাকিউট হচ্ছে যেগুলো ডিউরেশনটা শর্ট। অ্যাকিউট কমপ্লিকেশনস আর দিস মে বি 3-4 রকমের আছে। একটা হচ্ছে ডিকেএ বা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, এইটা হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সি। আরেকটা হচ্ছে এটার মতোই, এটাকে আমরা আগে বলতাম হংক, এটাকে এখন বলা হয় HONS, মানে হাইপার অসমোলার নন কিটোটিক স্টেট। হংক, হাইপার অসমোলার নন কিটোটিক স্টেট। এই দুটাতেই কি কমন? এখানে সুগারটা বেড়ে যায়, ডিকেতেও সুগারটা বেড়ে যায়, হংকেও সুগারটা বেড়ে যায়। এর মধ্যে ডিকে হচ্ছে এবং হং দুটাই হচ্ছে মেডিকেল এমার্জেন্সি। আর একটা কমপ্লিকেশন, অ্যাকিউট কমপ্লিকেশন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, এইটা হচ্ছে আরো বেশি মেডিকেল এমার্জেন্সি। তোমাদের সবসময় একটা জিনিস মনে রাখবা যে কোনো জিনিস কমে যাওয়ার থেকে বেড়ে যাওয়াটা বেটার, রিলেটিভলি বেটার। তার মানে সুগার 33, 35, 40, 50 হলে যত না ক্ষতি, হাইপোতে গেলে আরো বেশি ক্ষতি। আবার প্রেশার, হাইপার টেনশনে যত না ক্ষতি, হাইপোটেনশনে আরো বেশি ক্ষতি। মানে এগুলো খুব বেশি টাইম দেয় না। হ্যাঁ, সো হাইপোগ্লাইসেমিয়াকে আমি 1 নম্বরে বলবো, দিস ইজ অ্যান অ্যাকিউট কমপ্লিকেশন এবং ইট ইজ আ মেডিকেল এমার্জেন্সি। বাকি যেগুলো দুটা বললাম, বাকি 3টা আছে, যেমন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, হংক এবং আরেকটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। ল্যাকটিক অ্যাসিডোসিসটা আমাদের দেশে একটু লেস কমন বিকজ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যালকোহল অ্যাবিউজ। ঠিক আছে, এই তিনটাই হচ্ছে মেডিকেল এমার্জেন্সি। সো এইগুলো লার্নিং টু রেকগনাইজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে হাইপোগ্লাইসেমিয়া, কারণ ব্রেইন ইজ solely depend on glucose for metabolism. So দীর্ঘক্ষণ যদি গ্লুকোজ সাপ্লাই না পায়, it may cause irreversible brain damage, coma and even death. সো রোগীকেও বুঝতে হবে যে আপনি, এটাও তোমার কাউন্সিলিং এর একটা পার্ট, যে ওষুধ খাওয়া অবস্থায় বা ইনসুলিন নেওয়া অবস্থায় আপনার যদি এইরকম লাগে, হ্যাঁ এই সিমটমস গুলো হয়, তাহলে আপনি সঙ্গে সঙ্গে মিষ্টি কিছু খেয়ে নিবেন, সাথে সবসময় মিষ্টি জিনিস রাখবেন, বা চিনির পানি যেটাই পান সঙ্গে সঙ্গে সেটা খেয়ে নিবেন, খেয়ে নিয়ে আপনি ওষুধ বন্ধ করে ডক্টরের কাছে চলে আসবেন। ঠিক আছে। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর যেটা হচ্ছে যে এগুলো নিয়ে তো সাধারণত দেখা যায় যে পেশেন্ট হসপিটালে চলে আসে। তো পেশেন্ট যখন হসপিটালে চলে আসে,
বাই ডেফিনেশন হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে ব্লাড সুগার লেস দেন 3.5 মিলিমোল পার লিটার। যখন পেশেন্টের ব্লাড সুগার এতটা কমে গেল, তার সিমটমস হইলো, সে বুঝতে পারলো, সে নিজেই একটা চিনি খেয়ে নিল বা মিষ্টি খেয়ে নিল, এটাকে বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। কিন্তু ব্লাড সুগার কমে গেল, রোগী এত দুর্বল হয়ে গেল যে সে নিজে নিজের চিনিটুকু খেতে পারছে না, আরেকজনের হেল্প লাগছে, এটাকে বলা হচ্ছে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া। যখন এমার্জেন্সিতে আসবে রোগীটা, তোমাকে সঙ্গে সঙ্গে তাকে কোনো না কোনো ভাবে গ্লুকোজ দিতে হবে। বিদেশে যেটা করে, এমার্জেন্সিতে সবচেয়ে আগে একটা গ্লুকাগন ইনজেকশন দিয়ে দেয়। আমাদের দেশে এটা অ্যাভেলেবেল না। আমরা যেটা করি, রোগী খেতে না পারলে আমরা নিউট্রিডেক্স মানে তোমার গ্লুকোজ ইনফিউশন দিয়ে দেই। তারপরে আমরা কি করব, রোগীটাকে কি আমরা সঙ্গে সঙ্গে আমরা গ্লুকোজ দিলাম, গ্লুকোজ দেওয়ার পর একটু পরে দেখলাম যে তার সুগার বেড়ে গেছে, তখন কি আমরা তাকে ছেড়ে দিব? আইডিয়ালি নো, কারণ hypoglycemia is always due to some drugs. It is not iatrogenic. এটা কোনো একটা হয় তার ওষুধ বেশি হয়ে গেছে, কিছু কন্ডিশনস আছে হোয়াট কজেস হাইপোগ্লাইসেমিয়া, আমরা যাব সেটাতে পরবর্তীতে। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে তার ধরো ইনসুলিন নিয়ে হয়েছে বা ওষুধ নিয়ে হয়েছে, এইগুলা ডিউরেশন অফ অ্যাকশন যতক্ষণ থাকে, শর্ট অ্যাক্টিং ইনসুলিন হলে সেটার অ্যাকশন থাকবে 8 আওয়ার্স, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হলে থাকবে 12 আওয়ার্স, লং অ্যাক্টিং হলে থাকবে 24 আওয়ার্স। বা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট গুলো সাধারণত দিস অ্যাকশন লাস্ট ফর 24 আওয়ার্স। তুমি এখন সুগার বাড়লে, সে বাসায় চলে গেল, ওইটা রেসিডুয়াল অ্যাকশনে সে আবার হাইপোগ্লাইসেমিয়াতে চলে যেতে পারে। সো আইডিয়ালি হি অর শি শুড বি অ্যাডমিটেড ফর অবজারভেশন at least 24 hours। এবং তার যদি লং অ্যাক্টিং ওষুধ খাওয়ার হিস্ট্রি থাকে, তাহলে আরেকটা তাকে ডেক্সট্রোজ কন্টেনিং ফ্লুইড ঝুলাই দিতে হবে। ঠিক আছে? জি ম্যাম। এটা গেল ইন কেস অফ হাইপোগ্লাইসেমিয়া। তার মানে আমরা রোগীকে প্রথমেই বলে রাখবো যে আপনার এরকম লাগলে আপনি মুখে একটা কিছু খেয়ে নেবেন। ধরো রোগীকে বলা হয় নাই, রোগী জানে না, বা তোমার কাছে আসলো, যদি খেতে পারে সঙ্গে সঙ্গে একটা মিষ্টি কিছু খাওয়া দিবা, আর খেতে না পারলে তাকে, বিদেশে থাকলে গ্লুকাগন ইনজেকশন দিবা, বিদেশে না থাকলে তাকে নিউট্রিডেক্স ইনফিউশন দিবা। দেওয়ার পরও তাকে অবজারভেশনের জন্য সাজেস্ট করবা যে অ্যাটলিস্ট 24 আওয়ার সে যেন থাকে, ডিপেন্ডিং অন দি এজেন্ট দ্যাট কজড দি হাইপোগ্লাইসেমিয়া। ঠিক আছে? এরই প্রেক্ষিতে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়া ইন ডায়াবেটিক্স ইজ নট স্পন্টেনিয়াস। ঠিক আছে? হাইপোগ্লাইসেমিয়া ইজ অলওয়েজ আয়াট্রোজেনিক। হয় সে ওষুধ বেশি নিয়েছে, ইনসুলিন হয়তো ওভারডোজ নিয়েছে, বা ওষুধ হয়তো একবারের জায়গায় দুইবার ভুল করে খেয়েছে, বা যেখানে তার হয়তো একটাই ওষুধ খাওয়ার কথা, 1 মিলিগ্রাম খাওয়ার কথা, সে ভুল করে 2 মিলিগ্রাম খেয়েছে। অথবা তার ওষুধের ডোজ ঠিকই ছিল, সে হয়তো খাওয়ারটা ওই দিন কম খেয়েছে, হয়তো সে তার মিলটা ঠিক মতো নেয় নাই, অথবা সে খেয়েছে ঠিকই কিন্তু কোনো কারণে তার খাবারটা বমি হয়ে গিয়েছে, অথবা ওই দিন তার কোনো একটা আনঅ্যাকাস্টমড এক্সারসাইজ হয়েছে, সে প্রত্যেকদিন রিক্সায় অফিসে যায় বা গাড়িতে অফিসে যায়, হয়তো ওই দিন সে হেঁটে গিয়েছে, যেটাতে তার বডি অভ্যস্ত না। সো দিজ আর দি ফ্যাক্টরস দ্যাট মে প্রিডিসপোজ টু হাইপোগ্লাইসেমিয়া। এই জিনিসগুলো হিস্ট্রি থেকে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। ম্যাম, ইন শর্ট যদি বলে দিতেন যে হাইপোগ্লাইসেমিয়ার যে সাইন গুলো রয়েছে, ওগুলো হচ্ছে যদি একটু বলে দিতেন তাহলে ভালো হতো ম্যাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি হাইপোগ্লাইসেমিয়ার সিমটমস ম্যাম। সিমটমগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত সেগুলো হচ্ছে অটোনমিক সিমটমস। হ্যাঁ, সিমটমস ডিউ টু সিম্প্যাথেটিক ওভারড্রাইভ। এখানে কি হবে? প্যালপিটেশন, সোয়েটিং, ট্রেমার, নার্ভাসনেস। ঠিক আছে? আর পরবর্তীতে যেগুলো হবে, যে দিজ আর দি নিউরোগ্লাইকোপেনিক সিমটমস, মানে দিজ আর ডিউ টু দি রিডিউস ব্লাড সাপ্লাই এন্ড রিডিউস নিউট্রিয়েন্ট সাপ্লাই টু দি ব্রেইন। এখানে তার কি হবে? ব্রেইনের সে দুই রকম হতে পারে, একটা হতে পারে এক্সাইটেবিলিটি, হ্যাঁ, চিল্লাচিল্লি করতেছে, ভায়োলেন্ট হয়ে গেছে, অথবা মোর কমনলি যেটা হয় যে ড্রাউজিনেস, অল্টার্ড মেন্টেশন, even may lead to convulsions, coma, and even ultimately death. Initially হবে due to sympathetic overdrive, palpitation, sweating, tremor, আর পরবর্তীতে হবে due to neuroglycopenia, which may be excitability, অথবা more commonly drowsiness, delirium, convulsion, coma, and even death. জি ম্যাম, এসব ক্ষেত্রে হচ্ছে এই এবং সিমটম দেরি গুলোর করলে, সাথে। জি ম্যাম। টাইমলি দিতে না পারলে অনেক সময় দেখা যায় যে
তুমি পেশেন্টকে হয়তো জানে বাঁচাতে পারছো, বাট ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ হয়ে গেল। ভেরি স্যাড। জি ম্যাম। ম্যাম এই ক্ষেত্রে এই সাইন্স সিমটম গুলোর সাথে কি আমরা অন্য কোনো ডিজিজ কোরিলেট হয় কিনা? হ্যাঁ, সেটা হতে পারে। যেমন কিছুদিন আগে আমি যে তোমাদেরকে স্ট্রোক করালাম, ওখানে স্ট্রোক মিমিক বলেছিলাম। স্ট্রোক মিমিকের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তো অবশ্যই হাইপোগ্লাইসেমিয়া আসে, এবং যে কোনো সেপসিস, হ্যাঁ ইউরোসেপসিস, ঠিক আছে, এলডারলি পেশেন্টদের এটা খুব কমন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবং আজকাল অ্যান্টিবায়োটিক অ্যাবিউজের জন্য যেটা হচ্ছে ভেরি ভিরুলেন্ট স্ট্রেইনস দিয়ে হচ্ছে, দিজ আর ভেরি ভিরুলেন্ট। দেখা যায় ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের এটা সেপসিস করে ফেলে। তো দেখা যায় যে ইউরোসেপসিস বা ধরো ব্রেইন ইনফেকশন যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস। তবে মেইন যেটা হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়ার ক্ষেত্রে দের ইজ ভেরি কুইক রিভার্সাল উইথ ট্রিটমেন্ট। অন্যগুলোতে তো তাই হবে না, তাই না? এবং অন্যগুলোতে যেমন ধরো সেপসিস থাকলে একটা জ্বরের হিস্ট্রি থাকবে, ডিউরেশনটা আরেকটু প্রলংড হবে, এটা যেমন হঠাৎ অ্যাকিউট করে। অন্যগুলোতে তো অ্যাকিউট হবে না আনলেস ইউ যে এখানে তুমি যদি সাবারাকনাইড হেমোরেজ বা অ্যাকিউট স্ট্রোক চিন্তা করো, সেই ক্ষেত্রে খুব অ্যাকিউট অনসেট হবে হাইপোগ্লাইসেমিয়ার মতো। এবং সবচেয়ে যেটা হচ্ছে যে হাইপোগ্লাইসেমিয়াতে তুমি সুগার দিলেই দেখা যাচ্ছে যে ইরিভার্সিবল ব্রেন ড্যামেজ না হয়ে গেলে খুব কুইক রিভার্সাল, ম্যাজিকের মতো কাজ করে, পেশেন্ট ভালো হয়ে যায়। ঠিক আছে। জি ম্যাম। ম্যাম অসংখ্য ধন্যবাদ এত সুন্দর এক্সপ্লেনেশনের জন্য। ম্যাম এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্দার মানে ট্রিটমেন্টটা কিভাবে শুরু করব, বা হচ্ছে যে ইনিশিয়াল ম্যানেজমেন্ট তো বললেন যে কমপ্লিকেশন গুলো, আমি নর্মালি ডায়াবেটিস এরটা জানতে চাচ্ছি যে আমরা ট্রিটমেন্টটা ডায়াবেটিক পেশেন্টকে ডায়াগনোসিস করার পরে কিভাবে ট্রিটমেন্টটা শুরু করব, বা আমাদের কিভাবে কোনো প্রোটোকল মেনটেন করতে হয় কিনা ম্যাম যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বলার আগে আরেকটু যেটা বলতে চাচ্ছি, আমি অনেক লেংদি হয়ে যাবে দেখে আমি চুপ করেছিলাম যে তুমি আর কিছু জিজ্ঞেস করবা কিনা। তোমার কিন্তু কোয়েশ্চেনটা ছিল যে মেডিকেল এমার্জেন্সিস রিলেটেড টু ডায়াবেটিস। আমি কিন্তু এখানে শুধু হাইপোগ্লাইসেমিয়াটা বলেছি, আমি কিন্তু টিকে নিয়ে কিছু বলি নাই। হ্যাঁ, এখন এখন তোমার প্রশ্নের উত্তরটা কি আমি দিব, না ডিকে নিয়ে অল্প কিছু বলবো, নাকি ডিকে নো নিয়ে পরে ম্যাম, বলবো, না বাকি কি দুটো করবো? নিয়েও বলে ফেলেন। মানে ডিকে নিয়ে, ডায়াবেটিক কিটোসিস নিয়ে মানে বললেন। হ্যাঁ, তাহলে আমরা একটু হাইপোগ্লাইসেমিয়াটা শেষ করি। হ্যাঁ, শেষ করি মানে কি, যে যেমন ধরো একজন ভালো ডক্টর কি যে সবসময় যে শুধুমাত্র সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিবে না, তাই না? সো আমাদের এখানে আমরা যদি হাইপোগ্লাইসেমিয়া ধরো একটা রুগীর সে ধরো সকালে 20 ইনসুলিন পাচ্ছে আর রাতে 10 পাচ্ছে, এটা দিয়ে তার হাইপোগ্লাইসেমিয়াটা হলো। তখন আমাদেরকে তো একটু কারণটা বের করতে হবে যে কারণটা কি, তাই না? সাধারণত অনেক সময় হয় কি, রোগীরা ঠিক মতো আসে না ফলো আপে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে তার হাইপোগ্লাইসেমিয়াটা কেন হলো। সে কি দীর্ঘদিন ধরে ডক্টরের ফলো আপে যাচ্ছে না? ডক্টরের ফলো আপে গেলে কি হয়, আমরা সুগার দেখে তারপর ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করে দিই, তাই না, বা ওষুধের ডোজ অ্যাডজাস্ট করে দেই। এইটা হলো। কিংবা তার মানে তার এখন রিকোয়ারমেন্টটা কমে গেছে কিনা। এখন আমরা যদি দেখি যে তার ইনসুলিন কমালেই হচ্ছে, কিন্তু আমরা সেটা কমালাম না, আবার তার সুগার টুগার দিয়েছে ভালো হয়ে গেল, আমরা ওই ডোজেই ছেড়ে দিলাম, সে তো আবার ওই সিমটমটা নিয়ে আসবে, তাই না? কিংবা তার এমন কোনো রোগ আছে কিনা, সাম ডিজিজেস প্রিডিসপোজ টু হাইপোগ্লাইসেমিয়া। কেমন? যেমন হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। Diabetes mellitus is the commonest cause of, hello, জি ম্যাম। আচ্ছা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। Diabetes mellitus is one of the commonest causes of kidney disease. কিডনি ডিজিজে কি হয়, ইনসুলিন কোথায় মেটাবোলাইজ হয়? ইনসুলিন ইজ মেটাবোলাইজড বাই দি কিডনিস এন্ড এক্সক্রিটেড ইন দ্য ইউরিন, তাই না? কারো যদি কিডনি ফেলিয়ার হয়ে যায়, তখন কি হবে, যতটুকু ইনসুলিন মেটাবোলাইজ হওয়ার কথা ছিল কিডনিতে, ততটুকু মেটাবোলাইজ হতে পারছে না। তার ব্লাডে কিন্তু নর্মালের থেকে ইনসুলিন বেশি থাকতেছে। সো দিস পেশেন্টস আর অলসো মোর সাসেপ্টেবল টু ডেভেলপ হাইপোগ্লাইসেমিয়া। সেই জন্য ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টদেরকে আমরা ইনসুলিনের ডোজ কম দেই, এবং সাধারণত শর্ট অ্যাক্টিংটা দেই, যাতে কুইক মেটাবোলাইজ হয় এবং কমপ্লিকেশনস হলেও সেটার অ্যাকশনটা আমরা তাড়াতাড়ি রিভার্স করতে পারি। আরেকটা হচ্ছে যে
পেশেন্টের খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হচ্ছে কিনা বা তার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেলে চেঞ্জ আসছে কিনা। সো we must recognize the underlying cause of the hypoglycemia and adjust the medication accordingly. কিছু কিছু ওষুধ আছে which are more likely to cause hypoglycemia, ওগুলো আমরা পরে জানবো। কিছু কিছু ওষুধ আছে যেগুলো একদমই হাইপোগ্লাইসেমিয়া করে না। তাহলে আমাদের হিস্ট্রি নিতে হবে তার এই যে হাইপোগ্লাইসেমিয়াটা হলো এটা কি ওয়ান টাইম এপিসোড নাকি তার ফ্রিকুয়েন্ট হাইপোগ্লাইসেমিয়াস হচ্ছে। যদি দেখা যায় যে ফ্রিকুয়েন্ট হচ্ছে তাহলে আমাকে তাদের ওষুধটা চেঞ্জ করে এমন একটা ওষুধ দিতে হবে which causes less potential for hypoglycemia। ঠিক আছে। নেক্সট তোমরা যেটা জিজ্ঞেস করেছিলে যে অ্যাকিউট মেডিকেল এমার্জেন্সির মধ্যে দুইটা, একটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস এবং আরেকটা হচ্ছে তোমার হংক। এর মধ্যে ডিকে এটা সাধারণত ইট ইজ মোর কমন ইন টাইপ 1 ডায়াবেটিক্স, বাট টাইপ 2 তে যেটা হচ্ছে হংক, দুটাতেই হয় প্রোফাউন্ড হাইপারগ্লাইসেমিয়া হয়, কিন্তু একটাতে তোমার কিটোসিস হবে, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস। কিটোসিস মানে কি হবে, ব্লাডে কিটোন বডি লেভেলটা বেড়ে যাবে। এটা ডাইরেক্টলি কিটোন বডি মেজার করেও বোঝা যায়, যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল না। আর একটা ইনডাইরেক্ট মেথডস হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস বা এবিজি করে দেখা যায় ব্লাডের পিএইচটা কমে গেছে। তার সাথে যদি তার খুব গ্রসলি ধরো 25-30 তার ডায়াবেটিস আছে, পিএইচ কমে গেছে এবং ইউরিনে কিটোনিউরিয়া আছে, সো দিস ইজ সাজেস্টিভ অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। দিস ইজ মোর কমন ইন টাইপ 1 ডায়াবেটিক্স, বা টাইপ 2 তেও হতে পারে যে না তা না, হতে পারে। এবং এইগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে একটা ইনফেকশন অথবা একটা মেজর স্ট্রেসফুল সিচুয়েশন। হ্যাঁ, ধরো একটা রোড অ্যাক্সিডেন্ট বা একটা মেজর সার্জারি বা একটা খুব সিভিয়ার ইনফেকশন, fever, these predispose by electrolyte imbalance, these predispose to diabetic ketoacidosis অথবা honk. হংকে যেটা হয়, there is profound dehydration. হংকের মর্টালিটিটা বেশি, এখানে দেখা যায় যে 20-30 লিটার ফ্লুইড লস পর্যন্ত হতে পারে। সো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে আমাদেরকে যেটা কিছু পয়েন্টস আছে সেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট অফ দ্য ডিহাইড্রেশন, management of the hyperglycemia, management of any electrolyte imbalance এবং management of the underlying precipitating condition। আমি ডিকে এর কথা বলছি। সো প্রথমেই রোগী আসা মাত্র কি করতে হবে, পেশেন্ট কিন্তু শকে থাকতে পারে, সিভিয়ারলি ডিহাইড্রেটেড থাকে। প্রথমেই আমাদেরকে একটা চ্যানেল ওপেন করতে হবে, একটা আইভি ক্যানুলা দিয়ে ফ্লুইড দিতে হবে। প্রথমেই আমাদের ফর্মুলাটা হচ্ছে প্রথম 1 ঘন্টায় 1 লিটার ফ্লুইড, প্রোভাইডেড তার সিস্টোলিক বিপিটা 90-র উপরে থাকে। 90-র নিচে সিস্টোলিক বিপি মানে তো হাইপোভলিমিয়া বা হাইপোভলিমিক শক। সেই ক্ষেত্রে আমাদেরকে ফ্লুইড চ্যালেঞ্জ দিতে হবে, মানে ধরো 15 মিনিট 20 মিনিটের মধ্যে 1 লিটার রানিং দিয়ে দিতে হবে। ঠিক আছে, ওটাতে না যাই। বেসিক্যালি ফর্মুলাটা হচ্ছে যে প্রথম 1 ঘন্টায় 1 লিটার নর্মাল স্যালাইন দিতে হবে এবং পরবর্তীতে যেটা আমরা ভাগ করব যে ওভার 12 আওয়ার্স আমরা দিব, যে পরবর্তী 2 ঘন্টায় 1 লিটার, তারপরে 2 ঘন্টায় 1 লিটার, তারপরে 4 ঘন্টায় 1 লিটার, তারপরে 4 ঘন্টায় 1 লিটার, তারপরে 6 ঘন্টায় 1 লিটার, এইভাবে দিব। তারপরে যদি তার ব্লাড সুগারটা এর মধ্যে 14-র নিচে আসে তখন আমরা নর্মাল স্যালাইনের পরিবর্তে ডেক্সট্রোজ কন্টেনিং ফ্লুইড দিব। এটা গেল ভলিউম ম্যানেজমেন্ট। নেক্সট যেটা হচ্ছে যে সুগার কমানো, এখানে সাধারণত ইন্ট্রাভেনাস ইনসুলিন দেওয়া হয়, সেটা হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন। আমরা শুরু করি 0.1 ইউনিট পার কেজি দিয়ে, এগুলো দিতে হয় ইনফিউশন পাম্পের মাধ্যমে। যদি ইনফিউশন পাম্প না থাকে তখন আমরা 20 ইউনিট আইএম ইন্ট্রামাসকুলার স্ট্যাক দিয়ে 5 ইউনিট আওয়ারলি দিতে পারি মনিটরিং করে করে। তারপরে হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এখানে সাধারণত হাইপোক্যালেমিয়াও হতে পারে, হাইপার ক্যালেমিয়াও হতে পারে। এখানে আমরা যদি পটাশিয়ামটা দেখি 5.5-এর উপরে আছে, পটাশিয়াম দেওয়ার প্রয়োজন হয় না। যদি 3.5 থেকে 5.5-এর মধ্যে থাকে তাহলে 40 মিলিমোল পার লিটার, প্রতি লিটার ইনফিউশনের মধ্যে 40 মিলিমোল মানে 2 অ্যাম্পুল করে দেওয়া লাগে। আর যদি 3.5 এর নিচে থাকে পটাশিয়াম তাহলে অ্যাকর্ডিং টু দি নিড, অ্যাকর্ডিং টু দ্য রিপ্লেসমেন্ট এটা দেওয়া লাগে। ঠিক আছে। আর তারপরে হচ্ছে আন্ডারলাইং যে কন্ডিশন, আন্ডারলাইং যেটা হচ্ছে ইউজুয়ালি এটা হয় ডিউ টু ইনফেকশন, তার মানে দেখা যায় যে একটা তোমার ব্রড স্পেকট্রাম একটা অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে। ঠিক আছে, এবং পেশেন্টটাকে ফ্রিকুয়েন্টলি মনিটরিং করা লাগে, প্রেফারেবলি ইন
হাই ডিপেন্ডেন্সি ইউনিটস। তাহলে মেইন ফর্মুলাটা হচ্ছে আমাদের ভলিউম রিপ্লেসমেন্ট, কন্ট্রোল অফ ব্লাড সুগার, কন্ট্রোল অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এবং কন্ট্রোল অফ দি তোমার আন্ডারলাইং প্রেসিপিটেটিং ফ্যাক্টর। এগুলো হচ্ছে এমার্জেন্সি। তারপরে তো পরবর্তীতে আমরা পেশেন্টকে আস্তে আস্তে সবকিছু তখন ডাউনগ্রেড করে ফেলবো। হংকেও তাই, হংকে দেখা যায় ফ্লুইড বেশি দেওয়া লাগে এবং ওখানে যেটা হয় হংকে হেমো কনসেন্ট্রেশন হয় ডিউ টু সিভিয়ার ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন হলে কি হচ্ছে, আমাদের লিকুইড কন্টেন্ট অফ দি ব্লাডটা কমে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সেলুলার কন্টেন্টটা বেশি, এটাকে বলা হচ্ছে হিমো কনসেন্ট্রেশন। এই জন্য এদেরকে নর্মাল স্যালাইন দিলে তাদের আরো বেশি প্রবলেম হয়। এদেরকে দেখা যায় যে হাফ স্ট্রেংথ, যেটা বেবি স্যালাইন বলি, বেবি স্যালাইনটা বা ডিস্টিল ওয়াটার দিয়ে ট্রিটমেন্ট দেওয়া লাগে। এবং সিভিয়ার ডিহাইড্রেশনের কারণে এদের ডিভিটি হওয়ার চান্সটা বেশি থাকে। সো এই পেশেন্ট গুলোকে আমাদেরকে লো মলিকুলার ওয়েট হেপারিন ডিউ প্রোফাইল্যাক্সিস দেওয়া লাগে, যেটা ডিকেতে দেওয়া লাগে না। ঠিক আছে ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম কমপ্লিকেশন গুলো এত সুন্দরভাবে ডিসক্রাইব করার জন্য। ম্যাম, এই ক্ষেত্রে কোভিড রিলেটেড তো রিসেন্টলি অনেক পপুলার একটা টপিক, ডায়াবেটিস এর কারণে কোনো কমপ্লিকেশন এক্সট্রা ডেভেলপ করতে পারে কিনা, বা ডায়াবেটিস এর কারণে কোভিড লাইক মোর সাসেপ্টেবল হতে পারে কিনা, বা দুটো কোরিলেশন করা হয় কিনা, ওটা যদি একটু বলতেন। কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ, ডায়াবেটিস এমন একটা রোগ, ডায়াবেটিস যার আছে তার সবকিছুই বেশি বেশি হয়। সো কোভিড এর সঙ্গে কিছু ক্রনিক ইলনেসের দেখা গেছে, তার মধ্যে হাইয়েস্ট পার্সেন্টেজ হচ্ছে হাইপার টেনশন। ঠিক আছে, মানে দেখা গেছে যে ওয়ার্ল্ড ওয়াইড যেসব কোভিড পেশেন্ট হয়েছে যাদের কোনো অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর ছিল, 47% অফ দিস পেশেন্টস ওয়ার হাইপারটেনসিভ। ডায়াবেটিসের ইয়েটা পাওয়া গেছে 18%। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, মানে অ্যাসোসিয়েশনটা দেখা গেছে 17 to 18% of the COVID affected patients who had some other comorbidity, of these 18% were diabetics. এবং হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টদের তো চান্সটা বেশি থাকে ফর ডেভেলপিং দি কমপ্লিকেশনস। আর যেটা হচ্ছে যে ডায়াবেটিক্স এ দেখা যায় যে আমরা এখানে তাদের রিস্ক অফ ইনফেকশনটা রিলেটিভলি একটু মোর থাকে এবং রিস্ক অফ কমপ্লিকেশনসটাও একটু মোর থাকে। এবং পরবর্তীতে যে সিরিয়াস যে কমপ্লিকেশনস গুলো সেগুলো মোর থাকে ইন কেস অফ ডায়াবেটিক পেশেন্টস লাইক এনি আদার ক্রনিক ইলনেস। ঠিক আছে, তবে সবচেয়ে হাইয়েস্ট দেখা গেছে হাইপারটেনসিভ, তারপরে ইসকেমিক হার্ট ডিজিজ, তারপরে ব্রঙ্কিয়াল অ্যাজমা, তারপরে ডায়াবেটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সিওপিডি মানে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, তারপরে ডায়াবেটিক্স। ঠিক আছে, জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, একজন জানতে চেয়েছিল যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কিটো ডায়েটের কোনো এফেক্ট আছে কিনা, বা কোনো রেজাল্ট হয় কিনা, বা অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ কি, যদি একটু ডেসক্রাইব করতেন ম্যাম। ডায়াবেটিক পেশেন্টদেরকে আসলে কিটো ডায়েট করতে নিরুৎসাহিত করা হয়। হ্যাঁ, এর দুটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে কিটো ডায়েট তো হচ্ছে মেইনলি আমরা যেটা করছি যে এনকারেজ করছি যে খুব হাই ফ্যাট ইনটেক, এখানে হাই ফ্যাট ইনটেক আমরা করতে চাচ্ছি। সো দেখা যায় যে ডায়াবেটিস এর সঙ্গে আমি একটু আগে বলেছি যে অ্যাসোসিয়েটেড যে কোমরবিডিটিস গুলো থাকে, আমরা যে ডায়াবেটিস এর মাইক্রোভাস্কুলার এবং ম্যাক্রোভাস্কুলার যে কমপ্লিকেশনস গুলো, আমরা তো অ্যাকিউট গুলো বলেছি, ক্রনিক গুলো এখনো বলি নাই। মাইক্রো এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস গুলোর মেইন জিনিসগুলো হচ্ছে যে অ্যাথেরোস্ক্লেরোসিস, তাই না? সো অ্যাথেরোস্ক্লেরোসিস ফ্যাট একটা ফ্যাক্টর, যেখানে কিটো ডায়েটে বলা হচ্ছে যে হাই লেভেলস অফ ফ্যাট খেতে, এইটা একটা ফ্যাক্টর। তো একটা ডায়াবেটিক পেশেন্টের যে এটা কিটোসিস করলে ইট মে বি লাইফ থ্রেটেনিং। হ্যালো, জি ম্যাম। ম্যাম, আপনার নেটওয়ার্ক মনে, জি ম্যাম, এখন শোনা যাচ্ছে ম্যাম। দেখা বা শোনা যাচ্ছে? জি ম্যাম। হ্যালো, দেখা বা শোনা যাচ্ছে না? হ্যাঁ, জি তো ম্যাম। যেটা বলছিলাম, তো আমরা তো কিটোসিস অবশ্যই এখানে করতে চাবো না। সো ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিটো ডায়েট ইজ নট রিকমেন্ডেড এট অল।
অ্যাবসলিউট বলে কোনো কথা নাই, কেউ যদি খুব এভাবে করতে চায় সেইটা একদম স্ট্রিক্ট মেডিকেল সুপারভিশনে যে করা যাবে না তা না, কিন্তু ইট ইজ নট রিকমেন্ড ডায়াবেটিশিয়ানদের ক্ষেত্রে। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ ম্যাম। কিডনাইটের কনসেপ্টটাও কিন্তু খুব বেশি পুরাতন। হ্যাঁ, এটা নিয়ে যে লং টার্ম যে বডিতে কি কি ইফেক্ট এখনো অত ওয়াইডলি কিন্তু এটা ইয়ে করা হয় নাই, সো এটা আমরা সাজেস্ট করব না। জি ম্যাম। ম্যাম এই ক্ষেত্রে হচ্ছে আমরা নর্মালি ডায়াবেটিস ডায়াগনোসিস হওয়ার পরে ড্রাগটা কিভাবে চুজ করব, যে আমার এই প্রসিডিউর করতে হবে বা হচ্ছে আমি হ্যালো ওরাল বা হচ্ছে। জি ম্যাম। ম্যাম কথা কি শোনা যাচ্ছে? হ্যালো ম্যাম কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, জি ম্যাম। শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে ম্যাম, এতক্ষণ শোনা যাচ্ছিল না। হ্যাঁ ঠিক আছে, বলো। হ্যাঁ জি ম্যাম, আমি বলছিলাম যে ডায়াবেটিস আমরা যখন ডায়াগনোসিস করলাম এরপরে হচ্ছে আমরা ড্রাগটা কিভাবে চুজ করব, যে আমাদের ওরাল মেডিকেশন শুরু করা উচিত বা ইনসুলিন কখন শুরু করব, কখন ওরালে থাকবো বা কখন কম্বাইন্ডলি দিব, এই জিনিসগুলো যদি একটু ডেসক্রাইব করতেন ম্যাম। হ্যাঁ, আসলে নতুন যে পস্টুলেশনস গুলো হচ্ছে যে তোমার আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এবং ইউরোপিয়ান যে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, ওনারা সাজেস্ট করে যে অন ডায়াগনোসিসে ইনসুলিন দিলে ভালো। কারণ এইটা হচ্ছে যে ফিউচার যে বার্ন আউট, হ্যাঁ আলটিমেটলি ধরো আমার যদি টাইপ 1 ডায়াবেটিসও হয়, সময়ের সাথে সাথে কিন্তু আলটিমেটলি আমার বিটা সেল ডিস্ট্রাকশন হচ্ছেই। সো আর্লি ইনিশিয়েশন অফ ইনসুলিন ডিলেজ দিস, ঠিক আছে? কিন্তু আমাদের দেশে বেশিরভাগ রোগীরাই আসলে ইনসুলিন দিয়ে শুরু করতে চায় না। হ্যালো, জি ম্যাম। সাধারণত 15 বা 16 উপরে গেলে, এটা কোনো রকম স্ট্রিক্ট কাট অফ পয়েন্ট নেই, বাট ইউজুয়ালি 15-16 উপরে গেলে বলা হয় যে ডায়াবেটিস দিয়ে ইনিশিয়েট করতে। কিন্তু অনেক সময় রোগীদেরকে আসলে কাউন্সিলিং করাটা খুব ইয়ে হয়ে যায়, কারণ আমাদের দেশে বেশিরভাগ রোগী ভাবে যে একবার ইনসুলিন শুরু করলে সারা জীবনই ইনসুলিনটা নিতে হয়। এটা গেল একটা। আর সেকেন্ডলি হচ্ছে যে ড্রাগস এর ব্যাপারে যেটা বলা হচ্ছে যে মেইন ড্রাগ অফ চয়েস হচ্ছে মেটফরমিন বাই গুয়ানাইড। আমরা ডায়াবেটিক ড্রাগস এর যে ক্লাসিফিকেশন গুলো আছে, ড্রাগস গুলো হতে পারে ইনজেক্টেবল অথবা ওরাল। ইনজেক্টেবল এর মধ্যে ইনসুলিন আছে, আর আরো কিছু জিনিস আছে যেগুলাকে যেমন বলা হয় GLP-1 অ্যাগোনিস্ট, সময় থাকলে পরে বলবো। আর ড্রাগস এর মধ্যে ওল্ড ড্রাগস গুলো, পুরাতন ড্রাগস গুলো হচ্ছে সালফোনিল ইউরিয়া, যার মধ্যে হচ্ছে গ্লিবেনক্লেমাইড, গ্লিপিজাইড, এগুলো। এই ড্রাগস গুলা হচ্ছে সিক্রেটাগগ, মানে এটা হচ্ছে তোমার প্যানক্রিয়াটিক বিটা সেলস কে স্টিমুলেট করছে টু সিক্রিট মোর এন্ড মোর ইনসুলিন, ঠিক আছে? তার মানে ইনসুলিনের যে কাজ, এই ড্রাগস গুলোরও সেই কাজ, এটা ইনসুলিন সিক্রিশন করাচ্ছে। এবং ইনসুলিনের যে সাইড ইফেক্টস, এই ড্রাগস গুলোরও সেই সাইড ইফেক্টস। নেক্সট আরেকটা খুব ওল্ড ড্রাগ হচ্ছে ওল্ড ইজ গোল্ড বাই গুয়ানাইট, যেমন মেটফরমিন। এখন যেটা বলা হচ্ছে দিস শুড বি দ্য ড্রাগ অফ চয়েস ইন অল পেশেন্টস এক্সেপ্ট, একটা হচ্ছে যাদের রেনাল ফেলিয়ার আছে, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, অথবা যেসব পেশেন্ট একদম লিন অ্যান্ড থিন, কারণ এটা একটু ওয়েট লস করে বা ওয়েট তাহলে মেটফরমিনকে বলা হচ্ছে ফার্স্ট চয়েস। এটার সঙ্গে আরো কিছু ড্রাগস আছে যেমন থায়াজোলিডিনেডিয়ন, তারপর অ্যালফা গ্লুকোসিডেজ ইনহিবিটর, তারপরে নতুন কিছু ড্রাগস যেগুলাকে বলা হয় ইনক্রেটিন মাইমেটিক্স। এর মধ্যে ড্রাগস গুলো হচ্ছে যেমন তোমার GLP-1 অ্যাগোনিস্ট বা DPP-4 ইনহিবিটর। ইনক্রেটিন ইফেক্টটা একটু আচ্ছা একটু বলে নেই। আর বাইগুয়ানাইড বা মেটফরমিন এটা হচ্ছে মেইনলি সেন্সিটাইজার, মানে এটা তোমার ইনসুলিন সিক্রিশন বাড়াবে না, কিন্তু এটা তোমার যে পেরিফেরাল টিস্যু রেজিস্ট্যান্স হচ্ছে টু দি অ্যাকশনস অফ ইনসুলিন, এটাকে কমাবে। কিভাবে কমায় এক্সাক্ট মেকানিজমটা এখনো ক্লিয়ার না, বাট ইট ইজ আ ভেরি গুড ড্রাগ। এবং এটা দেখা গেছে যে মানে সুগার কমানো ছাড়াও এটার কার্ডিয়াক মর্টালিটি মরবিডিটির উপর পজিটিভ ইফেক্টস আছে, কার্ডিওভাস্কুলার মর্টালিটি মরবিডিটি কমায়।
সো দিস ইজ দ্য ড্রাগ অফ ফার্স্ট চয়েস যদি তার রেনাল ইম্পেয়ারমেন্ট না থাকে এবং এক্সট্রিমলি লিন এন্ড থিন পেশেন্ট না হয়ে থাকে। এবং যেহেতু এইটা সিক্রেটাগগ না, এটাকে বলা হয় এটা ইট ডাজ নট কজ হাইপোগ্লাইসেমিয়া। অনেক নর্মাল মানুষ দেখবা, নর্মাল বলতে যাদের ডায়াবেটিস নাই কিন্তু ওবিস, তারা মনে করে যে এটা খেলে ওজন কমে, তারা এটা খায়, তাদের কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয় না। সো দিস ডাজ নট কজ হাইপোগ্লাইসেমিয়া, দিস ইজ ওয়ান গুড ইফেক্ট। আর আমি যে বাকি ড্রাগ গুলো বললাম তার মধ্যে তো আছে তোমার থায়াজোলিডিনেডিয়ন আছে, যেটা বেশিরভাগই এখন ব্যান হয়ে গেছে ডিউ টু কার্ডিওভাস্কুলার সাইড ইফেক্টস। তার মধ্যে একটা কিছু কিছু জায়গায় এখনো পাওয়া যায়, সেটা হচ্ছে পায়োগ্লিটাজোন। এটাও সেন্সিটাইজার, হ্যাঁ, এটাও হাইপোগ্লাইসেমিয়া করে না। তারপরে আরো আছে তোমার অ্যালফা গ্লুকোসিডেজ ইনহিবিটর, যেটাকে আমরা একার্বোজ নামে জানি বা মিগলিটল নামে জানি। এটা যেটা করে তোমার ইন্টেস্টিনাল ব্রাশ বর্ডারের এনজাইমটাকে ইনহিবিট করে, যার ফলে আমরা যে গ্লুকোজটা খাচ্ছি খাবারের সাথে, এটা অ্যাবজর্ব হচ্ছে না, অ্যাবজর্পশন না হয়ে এটা স্টুলের সঙ্গে বের হয়ে যাচ্ছে। তো এইটার ভালো দিক যেটা হচ্ছে যে দিস অলসো কজেস সাম ওয়েট লস, এন্ড কিন্তু ব্যাড ইফেক্টস যেটা হচ্ছে যে এটা ডিসপেপসিয়া, ফ্ল্যাচুলেন্স, ডায়রিয়া এই ধরনের সাইড ইফেক্টস করে থাকে। আরেকটা টাইপ হচ্ছে SGLT2 ইনহিবিটর। SGLT মানে সোডিয়াম গ্লুকোজ কো-ট্রান্সপোর্টার। গ্লুকোজ 2 এটা কোথায় থাকে? প্রক্সিমাল টিবিউলে থাকে। নর্মালি কি হচ্ছে যে আমরা নর্মাল মানুষের কথা বলছি, আমরা যে গ্লুকোজ খাচ্ছি বা খাবার খাচ্ছি, গ্লুকোজটা প্রথমে কিছুটা হচ্ছে ইন্টেস্টাইন থেকে স্টুলের সঙ্গে কিছু বের হয়ে গেল, আবার কিছুটা তোমার কিডনিতে নর্মাল মানুষের কি হয়, প্রক্সিমাল টিবিউলে SGLT2 জন্য এটা আবার রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে বডিতে গ্লুকোজটা, সেই জন্যই নর্মাল পার্সনদের গ্লাইকোজিউরিয়া থাকে না। কিন্তু এই ওষুধটা দিলে আমরা এইটাকে ইনহিবিট করলে দেখা যায় যে গ্লুকোজটা তার বডিটা রিঅ্যাবজর্পশন হচ্ছে না, ইউরিনের সঙ্গে বের হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে প্রিন্সিপাল অফ দ্য নিউয়ার ড্রাগস SGLT2 ইনহিবিটর। এইটাতেও কিছু ওয়েট লস হয়, তবে এইটার বেসিক্যালি যেটা হচ্ছে যে ফ্রিকুয়েন্ট তোমার করতে পারে, সব সময় পেশেন্টের ইউরিনে গ্লুকোজ থাকেই, সেজন্য এটা ফ্রিকুয়েন্টলি ইউটিআই করতে পারে। ডায়াবেটিস রোগীরা এমনি সাসেপ্টেবল টু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট ওরাল ড্রাগস এর মধ্যে হচ্ছে যে তোমার ইনক্রেটিন মাইমেটিক্স। এটা জানতে গেলে ইনক্রেটিন জিনিসটা কি এটা জানতে হবে। ইনক্রেটিন হচ্ছে আমাদের নর্মালি গাটে কিছু এনজাইমস এবং পেপটাইড হরমোনস থাকে। ধরো আমি 100 গ্রাম গ্লুকোজ খেলাম, 100 গ্রাম গ্লুকোজ খাওয়ার পর আমার বডিতে ইনসুলিন সিক্রিশন আমি যদি মাপি, ধরো 100 হলো কথার কথা, আর যদি আমাকে ইন্ট্রাভেনাসলি তুমি 100 গ্রাম গ্লুকোজ পুশ করো, তারপরে যদি আমার ইনসুলিনটা মাপো, দেখবা যে এই ইনসুলিনটা আমাকে যে আইভি গ্লুকোজ দিলা সেটা আরো কম। মানে আমাকে যতটা তুমি, আমি 100 গ্রাম গ্লুকোজ ভেনাস মাধ্যমে নিলাম, তারপরে আমার ব্লাড ইনসুলিন লেভেলটা মাপে ধরো তুমি 60 পেলা, আর আমি যদি ওই 100 গ্রাম গ্লুকোজ মুখে খাই, তারপরে আমার ইনসুলিনটা মাপলে দেখবা 100। তার মানে ওরালি গ্লুকোজ খেলে ইনসুলিন সিক্রেশনটা বেশি হচ্ছে। কেন হচ্ছে? ডিউ টু দিস ইনক্রেটিন লাইক অবজেক্টস। হ্যাঁ, তো এগুলো যেগুলো আসে আমাদের জিএলপি আছে, গ্লুকাগন লাইক পলিপেপটাইড, এরকম কিছু জিনিস আছে, এগুলো আমাদেরকে ইনসুলিন আরো স্টিমুলেট করে সিক্রিশন করতে। কিন্তু এরা বেশিক্ষণ থাকে না, কারণ DPP4 নামে একটা এনজাইম আছে যেটা এদেরকে ব্রেক ডাউন করে। বুঝতে পেরেছো? সো ইনক্রেটিন মাইমেটিক্স হচ্ছে আমাদের নিউয়ার ক্লাস অফ ড্রাগস, যেটা একটা হচ্ছে জিএলপি লাইক অ্যাগোনিস্ট, আরেকটা হচ্ছে DPP4 ইনহিবিটর, যার ফলে আমরা ন্যাচারাল যে আমাদের ইনসুলিন সিক্রিশনের প্যাটার্নটা এটা ফলো করতে পারছি। তোমাদেরকে মেইনলি যেটা জানতে হবে যে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের ক্ষেত্রে আমাদের ড্রাগ অফ ফার্স্ট চয়েস হচ্ছে মেটফরমিন। আর যদি লিন অ্যান্ড থিন পেশেন্ট থাকে সেই ক্ষেত্রে আমরা সালফোনিলিউরিয়াটা হবে ড্রাগ অফ ফার্স্ট চয়েস। সালফোনিলিউরিয়া ইজ আ স্ট্রঙ্গার ড্রাগ, এগুলো আমরা কম্বিনেশনেও দিতে পারি। ঠিক আছে, সাধারণত ইট ডিপেন্ডস অন দি ব্লাড সুগার লেভেল। ব্লাড সুগার যদি খুব হাই থাকে আমরা তখন একটা কম্বিনেশনে যাই। আবার এখন যে আমি ড্রাগ গুলোর কথা বললাম, SGLT2 ইনহিবিটর অথবা
তোমার ওই ইনক্রেটিন মাইমেটিক্স, এগুলো আবার পজিটিভ কার্ডিওভাস্কুলার প্রোটেক্টিভ ইফেক্টস আছে। তো পেশেন্টের যদি প্রিভিয়াস হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে বা কোনো ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, তাদেরকে আমরা মেটফরমিনের সাথে এগুলো প্রাইমারি হিসাবে দিতে পারি। বাট আমরা সাধারণত এখনো কনভেনশনালি আমাদের ওল্ডার ড্রাগস গুলো দিয়েই স্টার্ট করি, পরবর্তীতে এগুলো আমরা কন্ট্রোল না হলে অ্যাড অন করি আর কি। তাহলে সবসময় মনে রাখবা যে কন্ট্রাইন্ডিকেশন না থাকলে মেটফরমিনটা হচ্ছে ড্রাগ অফ ফার্স্ট চয়েস। হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো সরি হ্যালো। ম্যাম। জি ম্যাম, একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল ম্যাম। হ্যাঁ, এখন কি শোনা দেখা যাচ্ছে? জি ম্যাম, ঠিক আছে ম্যাম। হ্যাঁ, যাক। হ্যাঁ, এনি কোয়েশ্চেনস? জি ম্যাম, আমরা ড্রাগ নিয়ে বলছিলাম যে ইনসুলিন বা ম্যাম এই ক্ষেত্রে হচ্ছে আমরা ইনসুলিন ইউজের কোনো যদি প্রোটোকল থাকে ওটা যদি বলা যেত তাহলে ভালো হতো। অনেকের কি হয় ইনসুলিন ইউজের প্রসেসটা জানে না যে কিভাবে ইউজ করতে হয়, বা হচ্ছে অনেকে খাবারের কয় ঘন্টা আগে বা কিছুক্ষণ পরে না আগে এটা নিয়ে অনেক কনফিউশন থাকে, এটা নিয়ে অনেক কিছু হয়। এই জিনিসটা যদি একটু ব্যাখ্যা করতেন ম্যাম। হ্যাঁ, ইনসুলিন তো হচ্ছে মেইনলি তোমার হচ্ছে শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, আবার কিছু থাকে প্রি মিক্সড ভার্সন। হ্যাঁ, আবার কিছু, আচ্ছা, ইনসুলিন মেইনলি হচ্ছে দুই টাইপের, একটা হচ্ছে কনভেনশনাল ইনসুলিন আর একটা হচ্ছে ইনসুলিন অ্যানালগ। ঠিক আছে, ইনসুলিন একদম শুরুর দিকে যেটা আবিষ্কৃত ছিল সেটা নেওয়া হয়েছিল পিগের প্যানক্রিয়াস থেকে। মানে প্রথম দিকে যেটা ইউজ করা হতো তোমার 60-70 দশকের দিকে, সেটা ছিল তোমার ফ্রম দি প্যানক্রিয়াস অফ পিগস অ্যান্ড কাউস। তো পরবর্তীতে দেখা গেল যেগুলো প্রচুর পরিমাণ তোমার হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন করছে ইমিউনোজেনিসিটির কারণে। পরবর্তীতে তারপরে হিউম্যান ইনসুলিন নেওয়া শুরু হলো। তারপরে দেখা গেল যে ওয়ার্ল্ড ওয়াইড যেরকম ইনসুলিনের ডিমান্ড, হিউম্যান ইনসুলিন হারভেস্টিং করে সেটা মিট করা যাচ্ছে না। তখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দিয়ে ল্যাবে ইনসুলিন তৈরি করা শুরু হলো, হিউম্যান ইনসুলিন। এইটা একদম স্ট্রাকচারালি সিমিলার টু দি হিউম্যান ইনসুলিন। তারপরে দেখা গেল যে কিছু এদিক সেদিক করলে যে স্ট্রাকচার, যে তার যে অ্যামাইনো অ্যাসিড মলিকিউলস গুলো নর্মাল ইনসুলিনের, সেটার কিছু চেঞ্জ করলে আমরা ইনসুলিনে কিছু চেঞ্জ আনতে পারছি, সেগুলোকে বলা হচ্ছে ইনসুলিন অ্যানালগ। তাহলে ইনসুলিন অ্যানালগ গুলোতে আমরা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি, যেমন নর্মালি একটা ইনসুলিন, নর্মাল যে কনভেনশনাল যে ইনসুলিন, সেগুলো আবার হয় শর্ট অ্যাক্টিং অথবা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং অথবা লং অ্যাক্টিং। আরেকটা হচ্ছে যে আমরা দুটাকে মিক্সড করে একটা প্রিমিক্সড ভার্সন আছে, সেটা বিভিন্ন কম্বিনেশনে পাওয়া যায়, 70-30, 50-50, 75-25 এরকম, যার মধ্যে মেজর পোর্শনটার বেশিরভাগ যেটা 70 বা 75 হচ্ছে শর্ট অ্যাক্টিংটা, আর বাকিটা থাকতেছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা। এটা কেন করছে?
এই প্রিমিক্সড করলে আমরা ন্যাচারাল ইনসুলিন সিক্রিশনের যে ফেজটা এটাকে মিমিক করা হচ্ছে। তার মানে ইনসুলিন বডিতে কখন সিক্রিশন হচ্ছে, যখন আমরা একটা খাবার খাচ্ছি, সেই খাবারের গ্লুকোজটাকে কমানোর জন্য আমাদের বডিকে স্টিমুলেট করছে প্যানক্রিয়াসকে বিটা সেল থেকে ইনসুলিন আসতে। এবং ইনসুলিন সিক্রিশনটা হচ্ছে বাইফেজিক। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা পালস আসে এবং একটা বড় পরিমাণ ইনসুলিন এসে সেটা ম্যাক্সিমাম ইফেক্ট রিচ করে 10 to 15 মিনিটস এর মধ্যে। তারপরে সেকেন্ড ফেজে আর একটু কম ইনসুলিন আসে, কম থাকলেও এটা একটু দীর্ঘ সময় থাকে, যতক্ষণ পর্যন্ত না ব্লাড সুগার লেভেলটা আবার নর্মালি চলে আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা থাকে। এটা হচ্ছে বাইফেজিক। তাহলে এইটাকে মিমিক করার জন্যই আমরা আইদার শর্ট অ্যাক্টিং এবং লং অ্যাক্টিংটাকে বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। তখন কি হচ্ছে, আমি শর্ট অ্যাক্টিংটা 3 বার দিলাম মিলের আগে, ঠিক আছে, ব্রেকফাস্টের আগে একবার দিলাম, লাঞ্চের আগে একবার দিলাম, ডিনারের আগে একবার দিলাম। কিন্তু এতে কি হচ্ছে, আমার ফাস্টিং যেটা সেটা তো কন্ট্রোল হচ্ছে না। তার মানে ফাস্টিং এর জন্য আমাকে আবার একটা লং অ্যাক্টিং বা আল্ট্রা অ্যাক্টিং, লং অ্যাক্টিং তার মানে আমাকে 4 বার ফুটা করতে হচ্ছে। এইটাকে ওভারকাম করার জন্য প্রি মিক্সড ইনসুলিন গুলো এসেছে, যেটাতে কম্বিনেশন অফ শর্ট অ্যাক্টিং এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং থাকছে, যার ফলে তোমার ফাস্টিং, এটাকে বলা হয় বেজাল বেজাল ইনসুলিন লেভেল, আর একটা হচ্ছে পোস্ট প্র্যান্ডিয়াল, সেটাকে এটা মিমিক করছে। ঠিক আছে, তাহলে কনভেনশনালি নর্মাল যে ইনসুলিন গুলো সবগুলাই ইউ হ্যাভ টু টেক ½ an hour বিফোর মিল। আর অ্যানালগস গুলো এমন ভাবে বানানো যেগুলা মিলের সাথে কোনো রিলেশন নেই। তুমি মিলের মধ্যেও নিতে পারো, মিলের পরেও নিতে পারো, মিলের ইমিডিয়েট আগেও নিতে পারো। মানে খাওয়ার নিয়ে যে আধা ঘন্টা বসে থাকতে হয় ইনসুলিন নিয়ে খাওয়ারের জন্য, সেটা এখানে খুব প্রয়োজনীয় না। আর একটা প্লাস পয়েন্টস অ্যানালগস এর হচ্ছে যে নর্মাল ইনসুলিনের সাইড ইফেক্ট কি, ওবেসিটি, ওয়েট গেইন এবং হাইপোগ্লাইসেমিয়া, এবং আরো কিছু অ্যালার্জি। তো এই সাইড ইফেক্ট গুলো রিলেটিভলি কম। হ্যাঁ, ওবেসিটির ব্যাপারে এখনো পুরোপুরি স্টাডি নেই, বাট হাইপোগ্লাইসেমিয়ার চান্স ভেরি ভেরি লেস উইথ ইনসুলিন অ্যানালগস। কিন্তু ইনসুলিন অ্যানালগস গুলো হচ্ছে ভেরি মাচ এক্সপেন্সিভ। তো আমাদেরকে যেটা কাউন্সিলিং করতে হবে পেশেন্টকে, প্রথমে তাদেরকে বলতে হবে যে আমরা কোথায় কোথায় ইনসুলিন নিতে পারি, আর্মসে, তারপরে হচ্ছে নাভির চারপাশে এবং থাইয়ে। এবং আমরা বলবো যে রোটেট করে করে নিতে, প্রত্যেকদিন পরপর একই জায়গায় না নিতে, এক এক দিন এক এক জায়গায় নিবে। কিভাবে নিতে হবে সেটা তাকে দেখিয়ে দিলে বেটার হয়। আর যেটা হচ্ছে যে ইনসুলিন নিয়ে সে আধা ঘন্টার বেশি অভুক্ত, অনেকে যেটা দেখছি যে টেস্ট করতে আসে, বাসা থেকে ইনসুলিন নিল, তারপরে হসপিটালে পৌঁছালো 2 ঘন্টা পর, তো দেখা যায় যে তার হাইপোগ্লাইসেমিয়ার একটা চান্স থাকে। তাহলে এই জিনিসগুলো তাদেরকে বোঝাতে হবে। আর একটা যেটা হচ্ছে যে ইনসুলিন নিলে যেটা আমি বললাম যে সাইড ইফেক্ট হতে পারে হাইপোগ্লাইসেমিয়া, তাহলে সে কিভাবে হাইপোগ্লাইসেমিয়া চিনবে তাকে, এবং সবসময় তার সঙ্গে বাসায় যে অ্যাটেন্ডেন্ট থাকে তাদেরকে এই কাউন্সিলিংটা করে দিতে হবে। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল যে ওরাল ওরসালাইন যেগুলো ওআরএস, ওইটা কি ডায়াবেটিক বা হাইপো বা হাইপারে কোনো কন্ট্রিবিউশন রাখে কিনা? অল্প কিছু গ্লুকোজ থাকে, হ্যাঁ, কিন্তু ধরো ওই এটা হচ্ছে যে ডিপেন্ডিং, তোমাকে একটা ব্যালেন্স করতে হবে যে রিস্ক আর ইয়ে বেনিফিট, রিস্ক এবং হার্ম, মানে গেইন এবং কি বলতেছি, বেনিফিট এবং রিস্কের যে রেশিওটা, একটা রোগীর যদি প্রোফাউন্ড ডায়রিয়া হচ্ছে, হ্যাঁ, তখন তো তবে রাইস স্যালাইনটা এখানে প্রেফারেবল, বা বাসায় যদি সে তৈরি করে চিনি ছাড়া সেটা প্রেফারেবল, বাট অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন না। তবে এটার মধ্যে যেহেতু গ্লুকোজ আছে, এটা তো অবশ্যই সুগার কিছুটা হলেও বাড়ায়। ঠিক আছে, এবং আমরা ডায়রিয়ার মধ্যে অনেক সময় গ্লুকোজটাকে অ্যাভয়েডই করতে বলি, বিকজ দ্যাট অলসো মে কজ সাম সর্ট অফ অসমোটিক ডায়রিয়া। সেই জন্য রাইস স্যালাইন বা হোমমেড স্যালাইন ইজ প্রেফারেবল। জি ম্যাম। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল, একটা পেশেন্টের যদি ডায়াবেটিসের পাশাপাশি যে ইউটিআই বা এই রিলেটেড প্রবলেম থাকে, উনি হচ্ছেন এই ক্ষেত্রে হচ্ছে চেরি জুস বা কোনো জুস ইউজ করেন ইউটিআই এর জন্য, ওই ক্ষেত্রে এটা ডায়াবেটিসের উপরে কিরকম এফেক্ট ফেলবে? কি জুস? কি ম্যাম জুস? রাসবেরি জুস মেবি। ক্র্যানবেরি জুস? ক্যানবেরি, হ্যাঁ, সরি। ক্র্যানবেরি তো আমাদের দেশে হয় না। হ্যাঁ,
ক্র্যানবেরি জুস তো বিদেশ থেকে আসে, ওটার সুগার কন্টেন্ট থাকলে সেটা তো অবশ্যই ভালো না। বাট এখন যেটা হচ্ছে ক্র্যানবেরি জুস পার্সোনালি আমি ইউজ করে দেখেছি, ইটস আ ভেরি গুড প্রোডাক্ট। হ্যাঁ, তো ক্র্যানবেরি জুস যদি ডায়াবেটিস থাকে সেটা সুগার ফ্রি অপশন দিলে ভালো। আদারওয়াইজ তো ব্লাড সুগার, এটার মধ্যে যদি সুগার থাকে তাহলে তো অবশ্যই ব্লাড সুগার বাড়াবে। তবে খুশির যেটা খবর হচ্ছে কিন্তু এখন ট্যাবলেটস তো পাওয়া যায়, হ্যাঁ যদিও দামি, ক্র্যানবেরি ট্যাবলেট ফর্মে বা পিল ফর্মেও পাওয়া যায় বড় বড় ফার্মেসিগুলোতে। ওগুলো সাধারণত মানে ক্র্যানবেরি জুস বা ক্র্যানবেরি এটা আমরা সাধারণত দিয়ে থাকি রেকারেন্ট ইউটিআই এর ক্ষেত্রে, হ্যাঁ যাদের রেকারেন্ট তো সুগার ফ্রি অপশনস আছে, বাট সুগার ফ্রি না থাকলে তো অবশ্যই ডায়াবেটিস বাড়াবে। জি ম্যাম। ম্যাম আরেকটা কোশ্চেন করেছিল যে জেনেটিক প্রিডিসপোজিশন যেটা বলেছিলেন, এই ক্ষেত্রে হচ্ছে ফাদার সাইডে বেশি রিস্ক থাকবে নাকি মাদার সাইডে থাকতে বেশি রিস্ক থাকে, কোনটা বেশি প্রিডমিনেন্ট? এটা আলাদা ভাবে ওরকমই বলা যায় না আসলে, এটা ইকুয়াল, ফাদার থেকেও হতে পারে মাদার থেকেও হতে পারে। মানে দুই সাইডে থাকলে ওটা হচ্ছে রিস্ক থাকবে, যে বা এক সাইডে থাকলে ইকুয়াল রিস্ক। ওটা একটা হাইপোথেসিস ছিল, কিন্তু কারেন্টলি এখন যেটা হচ্ছে যে ওইভাবে কোনোটাকে স্ট্রঙ্গার প্রিডিসপোজিশন এখন পর্যন্ত দেখানো যায় নাই। জি ম্যাম। ম্যাম অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি, আপাতত আর কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা ম্যাম আপনার অনুমতি দিয়ে আমরা শেষ করতে পারি যদি আপনি বলেন। ঠিক আছে, তবে ডায়াবেটিস যদি তোমরা মনে করো সেই ক্ষেত্রে আমরা শুধু ডায়াবেটিসের ট্রিটমেন্ট অপশনস নিয়ে আরেকদিন একটু বলতে পারি যদি মনে করো। অথবা আজকে যেমন লং টার্ম কমপ্লিকেশনস গুলো বলা হলো না, ক্লাস তো অলমোস্ট 1.5 ঘন্টা মানে হয়ে গেছে, তো একদিনে এত বেশি না, বাট ডায়াবেটিস এত ভাস্ট একটা টপিক। হ্যাঁ, তো আমার মনে হয় যেটা হচ্ছে যে আমরা আরেকদিন, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো সেদিন আমরা শুধু ডায়াবেটিস এর কোয়েশ্চেন্স গুলো ডিসকাস করলাম, বা যেটা হচ্ছে যে চয়েস অফ ড্রাগস এর উপর করা যায়, বিকজ ড্রাগের জি ম্যাম, মানে ড্রাগস এর উপর আলাদা একটা করা যেতে পারে, ড্রাগটা কিভাবে চুজ করব কোনটা। যেটা আমরা বলতে পারলাম না যে ক্রনিক কমপ্লিকেশনস গুলো, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে যেমন তো তোমার ধরো ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক পেরিফেরাল নেফ্রোপ্যাথি, দিস আর অলসো ইম্পর্টেন্ট টপিকস। সো আমি মনে করি যে এটা নিয়ে আমরা আরেকদিন একটু ডিসকাস করতে পারি। এবং এর মধ্যে আমরা সেদিন যেটা করতে পারি যে আগে থেকে অনেকগুলো কোয়েশ্চেনও আমরা নিয়ে রাখলাম, সেই কোয়েশ্চেনগুলো আমরা একটু ডিসকাস করতে পারি। জি ম্যাম। ম্যাম তাহলে আজকের জন্য কি শেষ করে দিব? হ্যাঁ ঠিক আছে, তোমাদের সবাইকে থ্যাংক ইউ, আর সরি আজকে আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল হওয়ার জন্য। ম্যাম সব জায়গায় এরকম, আমারও প্রবলেম হচ্ছে, সমস্যা সেটাই, নেই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা করছি, এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ দেখা হচ্ছে। তোমাদের ইনশাআল্লাহ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং তোমাদেরকেও ধন্যবাদ এত সুন্দর সেশন গুলো অ্যারেঞ্জ এবং অর্গানাইজ করার জন্য কষ্ট করে। তো তাহলে ম্যাম আমরা হচ্ছে আজকের মতো বিদায় নিয়ে নিই, আবার চলে আসবো আরেকদিন ম্যামকে নিয়ে নতুন আরো একটি টপিক নিয়ে, অথবা এই টপিকেরই হচ্ছে কন্টিনিউয়াস কোনো টপিক নিয়ে আমরা চলে আসবো আবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম ম্যাম।